ওকে, আমরা পড়ব মহাবিদ্রোহ। মহাবিদ্রোহ থেকে না প্রচুর কোশ্চেন আসে, যে কোশ্চেন গুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার দেওয়া যায় না। তো সেইগুলো কভার করব, তার সঙ্গে সঙ্গে মহাবিদ্রোহের একটা ইন্টারেস্টিং কিছু জিনিস আছে যেগুলো তোমাদের শুনতে হয়তো ভালো লাগবে, সেগুলো বলবো। তো তোমাদের আমি নোট দিয়ে দিয়েছি, সেখানেই সব পেয়ে যাবে। বাট তোমাদের কাজ হচ্ছে এই নোটটা একবার পুরো পড়া। এটা সম্ভব নয় পরীক্ষার আগে পুরো আবার রিডিং করবো। তোমাদের কাজ হচ্ছে আমি যে পয়েন্টস গুলো বলছি, মানে যেগুলোকে কোশ্চেন আসবে বলছি, সেগুলোকে আলাদা করে মার্ক করে নাও। ওকে, বা খাতায় লিখে নাও, সবচেয়ে ভালো হয় খাতায় লিখে নাও। ঠিক আছে, তো আমরা এটাকে কি বলছি? সিপাই মিউটিনি। মিউটিনি 1857। আমরা এটাকে সিপাই মিউটিনি বলে থাকি, আবার মহাবিদ্রোহ বলে থাকি, বিভিন্ন কিছু বলে থাকি। তো আমরা ছোটবেলায় একটা কবিতা পড়তাম। সেই কবিতাটা হচ্ছে যে আহ সুকুমার রায়ের একটা কবিতা ছিল, যে কবিতাতে সুকুমার রায় বলছেন যে হঠাৎ দেশে উঠলো আওয়াজ, হো হো হো, চমকে সবাই তাকিয়ে দেখে সিপাহী বিদ্রোহ। আগুন হয়ে সারাটা দেশ পেটে পড়লো রাগে, ছেলে বুড়ো জেগে উঠলো 90 সন আগে। 90 সন আগে কেন? ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছিল, তার ঠিক 90 বছর আগে, অর্থাৎ 1857 সালে এই মহাবিদ্রোহ হয়েছিল। তাই 100 বছর গোলামিতে সবাই তখন ক্ষিপ্ত, বিদেশিদের রক্ত পেলে তবেই হবে তৃপ্ত। 100 বছর গোলামি কেন? এক্ষেত্রে সুকান্ত, অর্থাৎ কবি সুকান্ত 1857 আগের যে 100 বছর, 1757 যে পলাশী যুদ্ধ, পলাশীর প্ল্যান্ডার, সেই সময় থেকে 1857 পর্যন্তকে ইন্ডিকেট করেছে। ওকে, কেন সিপাহী বিদ্রোহ হয়েছিল, কেন সেটি সিপাহী বিদ্রোহ নয় মহাবিদ্রোহ বলবো, এই আলোচনাটাই মেন। এই আলোচনা করতে করতে আমরা মাঝখানে যা যা কোশ্চেন আসে সব কভার করবো। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এটাকে আমরা প্রথম বলছি সিপাই, সিপাই মিউটিনি। তো এই পয়েন্টটাকে আগে ডিকোড করি। তো সিপাই মিউটিনি মানে সিপাই, সিপাই। তো তোমাদের একটা আছে না, তাল পাতার সিপাই, চিলে কোঠার সিপাই, এরকম সব বই আছে বাজারে, তাই তো? তো সিপাই মানে যারা যে কোনো সেনাবাহিনীতে একদম অধস্তন যারা, তাদেরকে চিলেকোঠা সিপাই সেবাইটা বলে। পড়েছেন নাকি স্যার? হ্যাঁ, চিলেকোঠা সেবাইটা পড়েছেন না? বাংলাদেশের সাহিত্য ওটা। হ্যাঁ, বাংলাদেশের বই। যাই হোক, হ্যাঁ, এটা তো আখতারউদ্দিন জামান। আখতারুজ্জামানের লেখা। তো এখন সিপাহী মানে একদম অধস্তন কর্মী, তার মানে তারাই বিদ্রোহ করেছিল বলে এই বিদ্রোহের নাম সিপাহী বিদ্রোহ। আচ্ছা, কোথাকার সেপাই, কি সেপাই, খুব কুইক একটু আমরা দেখে নেই। আগের দিনও আমি এইটুকু অংশই বলেছিলাম, কিন্তু সবাই আসেনি, তো আমরা চেষ্টা করি পুরো ব্যাপারটা একটু কভার করে দিতে। দেখো, ব্রিটিশরা ভারতবর্ষে আসার পরে আহ তাদের যেসব সমস্যা হতে শুরু করে, মানে ফরাসিদের থেকে তারা একটা অবস্ট্রাগল ফেস করে, এবং দেশীয় রাজাদের থেকে অবস্ট্রাগল ফেস করে, তাই তো? কিন্তু আমরা দেখি যে 1653 সাল, 1668 সাল, 1700 সাল, তিনটে সাল আছে। এই তিনটে সাল কি? আকরাম বন্ধ করো প্লিজ। তিনটে সাল কি তাহলে? আকরামই বলো, এই তিনটে সাল কি? অন্য কেউ না প্লিজ।
তিনটে প্রেসিডেন্সি ফর্ম হচ্ছে। কোথায় হচ্ছে? এটা হচ্ছে মাদ্রাজ। তারপরে হচ্ছে এই প্রেসিডেন্সির প্রধানকে, মানে ফার্স্ট গভর্নরকে, প্লিজ অন্য কেউ কথা বলবেন যার সাথে, ফ্রান্সিস ডে। এটা বোম্বে, তাই তো? গভর্নরকে অন্য কেউ, জর্জ অক্সেন্ডেন। ওকে, 1700 কি? বোম্বে, বোম্বে না, সরি, বেঙ্গল। এটার নাম কি? চার্লস সায়েন্স। বোম্বে প্রেসিডেন্সির ফোর্টটা এখন সেভাবে অতটা জনপ্রিয় না, বা সেটা পরীক্ষায় আসে না। কিন্তু মাদ্রাজ প্রেসিডেন্সিতে যে ফোর্ট হয়েছিল তার নাম সেন্ট জর্জ। কলকাতাতে যে ফোর্ট কে কেন্দ্র করে সবকিছু, সেই ফোর্টের নাম ফোর্ট উইলিয়াম। ওকে, মনে থাকবে, এখানে লিখে রাখো সেন্ট জর্জ ফোর্ট, এটা হচ্ছে ফোর্ট উইলিয়াম ফোর্ট। ওকে, দেখো, এবার দেখা গেল যে ফার্স্ট প্রতিবন্ধকতা ইংরেজরা যেখানে ফেস করেছিল সেটা হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি। কি হয়েছিল? এইখানে কার্নাটিক যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, তিনটে কার্নাটিক ওয়ার হয়েছে। তাদের সাথে? ফরাসিদের সাথে। তো সেই কার্নাটিক ওয়ারের ফার্স্ট যে কার্নাটিক ওয়ার, যেখানে ইংরেজদের অবস্থা নাস্তানাবুদ হয়ে গেছিল, অর্থাৎ এখানে তাদের যে ফোর্ট, যে ফোর্টের নাম আমরা জানি সেন্ট জর্জ, সেই ফোর্ট তারা হারিয়েছিল, লস্ট। কাদের কাছে? ফরাসিদের কাছে। যে ফরাসির কাছে হারিয়েছিল তার নাম কি? ডুপ্লে গভর্নর ছিলেন, কিন্তু এইটা কার কাছে হারিয়েছিল ইংরেজরা? হ্যাঁ, লা বুর্দেনে। ঠিক আছে, মানে ডুপ্লে এন্টার পন্ডিচেরির গভর্নর ছিলেন, কিন্তু মরিশাস থেকে যাকে ডেকে আনা হয়েছিল লা বুর্দেনে, এই লা বুর্দেনের কাছে ইংরেজরা হেরে গেছে। তো হ্যাঁ, 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 লা বুর্দেন। তো নেক্সট হচ্ছে, এরা সেন্ট ডেভিড বলে একটি ফোর্ট ছিল পাশে, সেই ফোর্টে আশ্রয় নেয়। ঠিক আছে, ইংরেজরা কোথায় চলে যায়? সেন্ট ডেভিড। এই সেন্ট ডেভিড ফোর্টে অনেকে ছিলেন, ইংরেজ অফিসারেরা সবাই ওখানে পালিয়ে গেছিলেন। কিন্তু মানে এখানে তোমাদের যে বিখ্যাত ওয়াল্লা জাও ছিল, ওয়াল্লা জাহ মানে মোহাম্মদ আলীর ছোট পুত্র। মোহাম্মদ আলী কেন, সরি, ওয়াল্লা জাহর নামই তো মোহাম্মদ আলী। কার ছোট পুত্র? দোস্ত আলীর ছোট পুত্র। কিন্তু এইখানে আরেকজন লোক এসেছিলেন যার নাম হচ্ছে স্ট্রিঞ্জার লরেন্স। ওকে, কি নাম বললাম? মানে ব্রিটেন থেকে একজনকে পাঠানো হয়েছিল ডিফেন্ড করার জন্য, সে ভদ্রলোকের নাম হচ্ছে স্ট্রিঞ্জার লরেন্স। এই স্ট্রিঞ্জার লরেন্সকেই বলা হয় ফাদার অফ ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। স্ট্রিঞ্জার লরেন্সকে কি বলা হয়? ফাদার অফ ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি। ওকে, তো পরীক্ষায় এলে এই স্ট্রিঞ্জার লরেন্সের নাম আসতে পারে। ঠিক আছে, বাদ বাকি এগুলো যা বললাম এগুলো তো আসেই, এগুলো নিয়ে কোনো কথা নেই। তো যাই হোক না কেন, আস্তে আস্তে ব্রিটিশরা তাদের বিভিন্ন প্রেসিডেন্সি শহরে সেনাবাহিনী রাখতে শুরু করলো। এই চলতে চলতে দেখা গেল যে যে তিনটে বড় বড় প্রেসিডেন্সি, সেই তিনটে প্রেসিডেন্সিতে তিনটে আর্মি তৈরি হয়ে গেল। অর্থাৎ একটি আর্মি হয়ে গেল মাদ্রাজ আর্মি,
এটি হয়ে গেল বোম্বে আর্মি এখানে, এটা হয়ে গেল বেঙ্গল আর্মি। আচ্ছা, মাদ্রাস আর্মি বলতে আজকের দিনের যে সাউথ ইন্ডিয়া দেখো, অর্থাৎ তোমাদের তামিলনাড়ু, কর্ণাটকের দক্ষিণ দিকটা, কর্ণাটক পুরো না, দক্ষিণ দিকটা, আহ কেরল, আন্ধ্রার কিছু অংশ, এই যে রিজিয়নটা, এটাই হচ্ছে মোটামুটি মাদ্রাজ আর্মি। বোম্বে আর্মি বলতে ওই কর্ণাটকের ওপর দিকটা, মহারাষ্ট্রের ম্যাক্সিমাম জায়গা, মানে ম্যাক্সিমাম জায়গা, পুরো নয়, হ্যাঁ, গুজরাট, এইসব জায়গাগুলি বোম্বে। বাদ বাকি যা কিছু ছিল সবই হচ্ছে বেঙ্গল আর্মি। অর্থাৎ এই বেঙ্গল থেকে শুরু করে বেঙ্গল, ইউপি, মধ্যপ্রদেশের কিছু অংশ, আহ ইনফ্যাক্ট মহারাষ্ট্রের কিছু অংশ, বিহার, বা ওইদিকে পাঞ্জাব চলে যাও, লাহোরের দিকে চলে যাও, পুরোটাই হচ্ছে বেঙ্গল আর্মি। অর্থাৎ বেঙ্গল আর্মি হচ্ছে সেই সময়কার সবচেয়ে বড় আর্মি। সেই বেঙ্গল আর্মির যে সেনারা ছিল, মানে এই বেঙ্গল আর্মির যে সিপাহীরা ছিল, এই সিপাহীরাই বিদ্রোহ করেছিল। ওকে, তো এই বিদ্রোহে মাদ্রাজ বা বোম্বের আর্মির সেনারা অংশ নেয়নি, এটাও পরীক্ষায় এসছে। হ্যাঁ, তারা অংশ নেয়নি, মাদ্রাজ একদম নেয়নি, বোম্বে আর্মির ছিটেফোঁটা নিয়েছিল বাট নেই। মেনলি যারা অংশ নিয়েছিল তারা হচ্ছে বেঙ্গল আর্মি। ওকে, তো এই যে আর্মি, আর্মি কিভাবে বলবো, আহ তাহলে এইগুলো কি এক একটা প্রেসিডেন্সি আর্মি, মানে মাদ্রাজ আর্মি, বোম্বে আর্মি, বেঙ্গল আর্মি। ওকে, এবার দেখো যে তোমরা যে কোনো ইংরেজি সিনেমায় বা যেখানে তোমরা গান্ধী বা এই টাইপের যে সিনেমাগুলো দেখবে, সেই সিনেমাগুলোতে দেখবে যে ব্রিটিশ সেনারা, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনা বা ব্রিটিশ গভর্নমেন্টের সেনা যাই বলো, তারা কোন টাইপের ড্রেস পরতো, একটা লাল টাইপের ড্রেস পরতো। এই যে পার্টিকুলার ড্রেস কোডটা, এটা শুরু করেন হচ্ছে আমাদের রবার্ট ক্লাইভ। ওকে, একদম প্রাথমিক লগ্নে 1757 নাগাদ রবার্ট ক্লাইভ, এই যে মাথায় একটা টুপি থাকবে, লাল ড্রেস থাকবে, যে উর্দি, মানে আমরা বলি না খাকি ড্রেস বেঙ্গল পুলিশ, হোয়াইট ড্রেস ক্যালকাটা পুলিশ, রেড যে পার্টিকুলার একটা ড্রেসের প্যাটার্ন ছিল, সেটা ইন্ডিয়াতে যারা যিনি শুরু করেছিলেন ব্রিটিশ আর্মির জন্য বা ব্রিটিশদের জন্য বা সেনাদের জন্য, তার নাম হচ্ছে আমাদের রবার্ট ক্লাইভ। ওকে, তো যে কোনো আর্মি যদি দেখি, এটা পরবর্তীকালে মানে এই এখান থেকে বিভিন্ন জায়গায় চলে যায়, মানে মাদ্রাজ বা আমাদের কি বোম্বে, সব জায়গায় এরকম। দেখো, তো এই যে বেঙ্গল আর্মি ছিল বা যে কোনো আর্মি, আর্মিদের কিরকম ভাগ ছিল ওদের, দেখো তারা একটা আর্মি, হ্যাঁ, আর্মিকে কিরকম ভাগ করা হতো, আর্মি বলতে বেঙ্গল আর্মি, যে কোনো আর্মি। আমি ফর ইনস্টেন্স তোমাদের সুবিধার্থে লিখে দিলাম বেঙ্গল আর্মি। ঠিক আছে, বেঙ্গল আর্মি। একটা আর্মির মধ্যে অনেক রেজিমেন্ট ছিল। কি বলছি, রেজিমেন্ট। এটা পীযূষ আমাকে একটু ভালো বলতে পারবে, তাই তো? তোমাদের এই সিস্টেম আছে তো, রেজিমেন্ট, ব্যাটালিয়ন সিস্টেম আছে তো? তো এখন প্যাটার্নটা কি, এখন ব্যাটালিয়ন রেজিমেন্ট একই নাকি সেন্ট্রাল ফোর্স হয়ে যায়, কোম্পানি থাকে? এক্স্যাক্টলি, ঠিক। কোম্পানি মানে কতজন যেন হয়, ঠিক নেই। এই যে আমরা ইলেকশনের সময় বলি না এত কোম্পানির ফোর্স, মানে ওটা 100 এক কোম্পানি নাকি 80 এরকম কিছু একটা সংখ্যা থাকে না, এলাকা বিশেষে। ঠিক আছে, তো রেজিমেন্ট,
তারপর হচ্ছে রেজিমেন্ট, এরকম থাকলো। ওকে, একটা রেজিমেন্টে ধরো 200 সেনা আছে, ঠিক আছে? First, হতে পারে এই রেজিমেন্টে দুটো ব্যাটালিয়ন আছে। বুঝছে? তো এই হয়তো এক একটা ব্যাটালিয়নে 100 করে সেনা আছে। আবার অন্য ক্ষেত্রে ব্যাটালিয়ন রেজিমেন্ট সেম, মানে রেজিমেন্টেও 100 সেনা আছে, সেটাই ব্যাটালিয়ন, আলাদা করে কিছু বলা নেই। কিন্তু এখানে রেজিমেন্টের বিভিন্ন ভাগ আছে। কিরকম? ধরো এটি হচ্ছে নেটিভ রেজিমেন্ট, ওকে? এটি হচ্ছে নেটিভ রেজিমেন্ট, এটি হচ্ছে ইউরোপিয়ান রেজিমেন্ট, এটা হচ্ছে ইউরোপিয়ান রেজিমেন্ট। স্যার কি ব্যাপার? দেখুন, নেটিভ রেজিমেন্ট মানে এখানে একটা রেজিমেন্টের যিনি হেড হবেন তাকে বলা হয় কমান্ডার, তাই তো? এরকমই কি তোমাদের কাছে কি বলে? হ্যাঁ, অফিসার ইনচার্জ থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ। তো এক্ষেত্রে তাদের নাম কি থাকবে? কমান্ডার, ঠিক আছে? আর কমান্ডার ইন চিফ আলাদা। কমান্ডার ইন চিফ হচ্ছে বেঙ্গল আর্মির যে হেড থাকবে তাকে বলা হয়, ওকে? মানে একটা আর্মির পুরো হেড থাকবে তাকে কমান্ডার ইন চিফ বলবে। এখানে রেজিমেন্টটা এক একজন করে কমান্ডার থাকে, বা কমান্ড্যান্টও বলে সম্ভবত অনেক সময়, এরকম একটা শব্দ আছে কমান্ড্যান্ট, কিছু কমান্ডেন্ট, জানি। আচ্ছা আচ্ছা। তো নেটিভ রেজিমেন্ট মানে এখানে কি হবে, যারা ওপরের অফিসার আছে, যারা ওপরের দিকের অফিসার আছে 3-4 জন, তারা কি হবে? ইউরোপিয়ান হবে। অফিসিয়ালরা কি হবে? অফিসিয়ালস কি হবে? ইউরোপিয়ান। ওয়ারাস যারা হচ্ছে সিপাই বা খুব বেশি হলে সুবেদার, এরা হচ্ছে ইন্ডিয়ান, ওকে? ক্লিয়ার? মানে নেটিভ রেজিমেন্ট কিন্তু আলটিমেটলি নেটিভ মানে সব ইন্ডিয়ান থাকবে এমন নয়, সিপাহীরা হচ্ছে ইন্ডিয়ান হবে, বাট তাদের পরিচালনা করার যে অফিসার তারা কি হবে? ইউরোপিয়ান হবে। আর এই যে ইউরোপিয়ান রেজিমেন্ট যেটা বলছি, এই রেজিমেন্টের রিচ অ্যান্ড এভরিওয়ান ইউরোপিয়ান হবে, ঠিক আছে? তো ব্রিটিশদের মাঝে মাঝে এরকম ইউরোপিয়ান রেজিমেন্ট থাকতো, কোথাও কোথাও নেটিভ রেজিমেন্ট। ইউরোপিয়ান রেজিমেন্ট হলে কি হবে? বিদ্রোহের কোনো চান্স নেই। আর নেটিভ রেজিমেন্ট হলে বিদ্রোহের চান্স আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এত ইউরোপিয়ান সেনা আনা সম্ভব না, সেজন্য এখান থেকে তোলা হবে। আরেকটা কনসেপ্ট আছে, এই যে রেজিমেন্টের কনসেপ্ট বলছি, এই রেজিমেন্ট আবার 3 প্রকার হয়, ওকে? একটা হচ্ছে ইনফ্যান্ট্রি। ইনফ্যান্ট্রি মানে কি? যারা পদাতিক বাহিনী। ক্যাভালরি মানে যারা ঘোড় হাতি সৌড় যাই বলো তারা। আর একটা হচ্ছে আর্টিলারি। আর্টিলারি মানে কি? কামান, মানে যে গোলা বারুদের করে, ঠিক আছে? তো এই ছিল মোটামুটি সিস্টেম। এই সিস্টেম আজও বিভিন্ন ভাবে আছে, তাতে অসুবিধা নেই। তো মানে যে আর্মির কথা বলছি, আর্মির কনসেপ্টটা ইন্ডিয়াতে, মানে ফাদার হচ্ছে স্ট্রেঞ্জার লরেন্স, যে রেড ড্রেসের কনসেপ্ট কে দিয়েছিল? রবার্ট ক্লাইভ। এবং সেই রবার্ট ক্লাইভই ব্যাটালিয়ন কনসেপ্টটাও নিয়ে এসেছিল, ওকে? ব্যাটালিয়ন সব জায়গায় থাকবে এমন কথা নেই, থাকতে পারে না, ওকে?
এইটুকু মোটামুটি তোমরা আহ জেনে নাও, মানে খুব বেশি দরকার নেই, বাদ বাকি তোমরা নোটে পেয়ে যাবে, আমি বেশি বলা মানে হয়তো সময় নষ্ট। তো এখানে যে নেটিভ রেজিমেন্ট ছিল, সরি নেটিভ রেজিমেন্ট, এখানে দুটো তিনটে ব্যাপার আছে। ফার্স্ট অফ অল বেঙ্গল আর্মি, আমি বেঙ্গল আর্মির কথা বলছি। তো বেঙ্গল আর্মিতে যারা চাকরি করতো তাদের একটা বড় অংশ ব্রাহ্মণ ছিল, এবং তারা অযোধ্যার ব্রাহ্মণ। ওকে, সেকেন্ড কথা হচ্ছে পরবর্তীকালে দেখবে গোর্খা, নেপালি, পাঞ্জাবি, এদের বিভিন্ন তৈরি করা হয়েছিল, কি বলে রেজিমেন্ট তৈরি করা হয়েছে, এবং সেই রেজিমেন্ট গুলো ব্রিটিশদের খুব সাহায্য করেছে কোন সময় এই বিদ্রোহ দমন করতে। গোর্খা রেজিমেন্টের কনসেপ্ট কি, ওই যে তোমরা যেন সাগৌলি ট্রিটি হয়েছিল না, তার পরবর্তীকালে মানে 1816 সালের পরবর্তীকালে গোর্খাদের আস্তে আস্তে ব্রিটিশরা প্রাধান্য দিতে শুরু করে, যে তোমরা ঝামেলা করো না, তোমাদের সাথেই আমরা মোটামুটি মিলেমিশে থাকবো ইত্যাদি ইত্যাদি। পরবর্তীকালে আস্তে আস্তে দেখা যায় এই তিনটে যে আর্মি আছে এগুলো এক হতে শুরু করে, এবং 1903 সালে কিচেনার বলে এক ভদ্রলোক ছিলেন, ঠিক আছে। আহ এই কিচেনার, লর্ড কিচেনারের সাথে লর্ড কার্জনের খুব গন্ডগোল হয়েছিল। কার্জন কিচেনার কনফ্লিক্ট বলা হয় ঘটনাকে। কনফ্লিক্টের বিষয়বস্তু হচ্ছে যে উনি আমূল পরিবর্তন চেয়েছিলেন, এবং যার ফলে যেটা হয়েছিল যে তার আগে থেকেই প্রসেস শুরু হয়েছিল, কিন্তু ওনার সময় এসে পুরোপুরি অভিন্ন একটা সেনাবাহিনী হয়েছিল সারা ভারতবর্ষে, যা স্বাধীনতার সময় পর্যন্ত ভারতবর্ষকে মানে ব্রিটিশ ইন্ডিয়াকে সার্ভ করেছিল। ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার পরে সেই সেনাবাহিনী তিন ভাগে ভাগ হয়েছিল, যার দুভাগ ইন্ডিয়া পেয়েছিল, এক ভাগ পাকিস্তান পেয়েছিল। ওকে, ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত ক্লিয়ার। এবার পয়েন্ট হচ্ছে যে সেনাবাহিনীর লোক কেন বিদ্রোহ করলো, সেনাবাহিনী কেন বিদ্রোহ করলো, সেনাবাহিনীর বিদ্রোহের পরে কেন সামন্তরা অংশ নিল, কেন জনগণ অংশ নিল, তিনটে পার্ট থাকবে আমাদের। একটি কি বলছি, ফার্স্ট হচ্ছে সেনাবাহিনী কেন বিদ্রোহ করলো, সেকেন্ড হচ্ছে কেন সামন্তরা বিদ্রোহ করলো, থার্ড হচ্ছে কেন জনগণ অংশ নিল। ওকে, তো তিনটে পয়েন্টে আমরা রিজনস ক্লিয়ার করব বা বোঝার চেষ্টা করব, এবং তার মধ্যে যে কোশ্চেন গুলো আসে সেগুলো আমাদের লিখে নিতে হবে। কিরকম, এটা হচ্ছে আমাদের রিজনস। রিজনস এর একটা হচ্ছে ফর সিপাইস, সিপাইস বলতে অবশ্যই ইন্ডিয়ান সিপাই। সেকেন্ড হচ্ছে ফিউডাল লর্ড ফর ফিউডাল লর্ডস, আর থার্ড হচ্ছে মাস পিপল। ওকে, ফার্স্ট অফ অল সিপাহীদের দিয়ে আমি শুরু করি। দেখো, আমি কি বলেছি, বেঙ্গল আর্মিতে ম্যাক্সিমাম যারা ছিল তারা অযোধ্যার ব্রাহ্মণ, তাই তো। এছাড়া মুসলিমরা ছিল, যারা কিন্তু কোথাও না কোথাও তাদের একটা পূর্বপুরুষদের বনেদিয়ে আনা ছিল। মুঘলরা শাসন করেছে, দিল্লি সুলতানেট শাসন করেছে, এবং মুঘল বা দিল্লি সুলতানেটের যে শাসন তার ম্যাক্সিমাম পার্টটা কিন্তু নর্থ ইন্ডিয়াতে, তাই কি না। আমি বলছি না সাউথ ইন্ডিয়াতে তারা ছিল না, অবশ্যই ছিল, বাট ম্যাক্সিমাম যে সময়টা সেটা হচ্ছে নর্থ ইন্ডিয়াতে। ওকে, তো ফার্স্ট অফ অল আমি এখানে লিখছি না, এক দুই করে বলছি। দেখো, সেনাবাহিনীতে বিভিন্ন সংস্কার হয়েছিল। কি হয়েছিল, ধরো প্রথম দিকে যখন ব্রিটিশরা ইন্ডিয়ানদেরকে সেনাবাহিনীতে নিত, তাদেরকে কি করতো, সেভাবে চটাতো না,
তারা যা করতো করতো, তাদের ধর্ম পালন করতো ইত্যাদি। সমস্যাটা কোথায় হলো? ফার্স্ট সমস্যা হলো 1806 ভেলোর বলে যে জায়গা আছে আমাদের, যেখানে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ আছে, সেই ভেলোর কোথায়, কোন আর্মির মধ্যে পড়ছে? মাদ্রাজ আর্মির মধ্যে। সেখানে ব্রিটিশরা ফার্স্ট সংস্কার এনেছিল, যে সংস্কার বলতে বলে দিল যে টুপি, ফেস টুপি, পাগড়ি, ফেস টুপি মুসলিমরা পরে, পাগড়ি খ্রিস্টানরা পরে, তিলক হিন্দুরা দেয়, টিকি হিন্দুরা রাখে, এগুলো সেনাবাহিনীতে থাকবে না। দাড়ি রাখা যাবে না, দাড়ি শিখরা রাখে, মুসলিমরা রাখে, বুঝছো? মানে এগুলো তো মুসলিমরা রাখে, তো এগুলো চলবে না। তার ফলে যে মিউটিনি হয়েছিল তার নাম হচ্ছে ভেলোর মিউটিনি। ওকে, তাহলে 1806 হলো ভেলোর মিউটিনি। নেক্সট হচ্ছে, দেখো তোমাদের হয়তো মনে আছে, সেটা হচ্ছে ফার্স্ট অ্যাংলো বার্মা ওয়ার। ওকে, অ্যাংলো বার্মা ওয়ার হয়েছিল 1824 থেকে 26 সাল। ঠিক আছে, দেখো আমাদের একটা কথা আছে, কালা পানি পার করা যাবে না। কি বলি আমরা? কালা পানি পার করা যাবে না। তো 1824 থেকে, অর্থাৎ আমাদের লর্ড আর্মহার্স্টের সময় একটা যুদ্ধ শুরু হলো, সেটা হচ্ছে অ্যাংলো বার্মা যুদ্ধ। সেই যুদ্ধে ভারতীয় যে সেনাবাহিনী, যারা সেনায় ছিল, তাদেরকে বার্মাতে পাঠানো হচ্ছে। বার্মাতে যাওয়ার রুট কি? একটা তো ওপর দিয়ে যেতে পারে, কিন্তু সেখানে সমস্যা আছে, সেখানে সব জায়গায় ব্রিটিশদের নেই। সবচেয়ে সোজা উপায়টা হচ্ছে বঙ্গোপসাগর ভায়া যাওয়া। তো এই কালা পানি পার করাটা হিন্দু ধর্মে, মানে সনাতন হিন্দু ধর্মে বা ব্রাহ্মণিজমের কথা যদি বলি, সেখানে ভীষণভাবে খারাপ ভাবে দেখা হয়। তার ফলে 1824 যখন বলা হয় যে চলো তোমাদেরকে সব বার্মাতে যুদ্ধ করতে হবে, যেতে হবে, তখন একটা বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহ হয়, শ্রাবন্তী প্লিজ সাইলেন্ট করো। এই বিদ্রোহ কি হয়? হ্যাঁ, সেই বিদ্রোহ কি হয় যে আমরা যাব না, এবং সেই বিদ্রোহ সবচেয়ে বেশি যেখান থেকে এসেছিল সেটা হচ্ছে, শ্রাবন্তী ডিস্টার্ব হচ্ছে প্লিজ। হ্যাঁ স্যার, অফ হচ্ছে না। আমি মিউট করে দিচ্ছি, তুমি চুপ থাকো। হ্যাঁ, তোমাকে কিছু করতে হবে না, আমি করছি। আচ্ছা ঠিক আছে ভাই। যে বিদ্রোহ হয়েছিল, সেই বিদ্রোহ ফলে একটা রেজিমেন্ট ছিল, রেজিমেন্টের নাম হচ্ছে 47th ব্যারাকপুর রেজিমেন্ট। মানে মঙ্গল পান্ডে রেজিমেন্ট নয় কিন্তু, এটা 34। এটা কি? এটাও ব্যারাকপুরে। এবং 47 নম্বর একটা রেজিমেন্ট ব্যারাকপুরে ছিল, সেই রেজিমেন্ট ভেঙে দেওয়া হয়। হলো, তাহলে কি হলো? একটা হলো আহ আহ, ঘটনা। পরের ঘটনা কি? আমরা জানি যে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের নাম হচ্ছে অ্যাংলো আফগান ওয়ার, ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার। ফার্স্ট অ্যাংলো আফগান ওয়ার শুরু হলো 1839-এ। তো এই 1839-এ সবাইকে কোথায় যেতে হলো? আফগানিস্তানে। আফগানিস্তান কোন একটা রুক্ষ জায়গা, যেখানে সবসময় খাবার দাবার হবে এমন কথা নয়। ফলে তারা বিদ্রোহ করলো, এবং যেটা সমস্যা হলো যে ওখান থেকে যখন ফিরে এলো লোকজন, তাদেরকে ধর্মে নেওয়া হলো না। সীতারামের কাহিনী বিখ্যাত, যে তাকে আর হিন্দু ধর্মে নেওয়া যাবে না, ও ওখানে গিয়ে কি খেয়েছে তার ঠিক নেই। সুতরাং তাকে ধর্ম থেকে পরিত্যাগ করা হচ্ছে। তার মানে এই যে ঘটনাগুলো আমি বললাম, এইগুলো হচ্ছে এক একটা বড় বড় ঘটনা, কিন্তু তারপরে সেনাবাহিনীতে কিছু রিফর্ম এসেছিল।
সেই রিফর্মটা হচ্ছে ফার্স্ট হচ্ছে মানে বা সবচেয়ে বড় রিফর্ম যেটা 1857 যে বিখ্যাত রিফর্মটা হচ্ছে জেনারেল সার্ভিস এনলিস্টমেন্ট অ্যাক্ট। অর্থাৎ সবাইকে জেনারেল সার্ভিস রুল মানতে হবে, ট্রান্সফার যেখানে ইচ্ছা করা হবে, ঠিক আছে। তার ফলে সবার মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। ওকে, তো এইগুলো একটা তো আছে। আর সেকেন্ডটা হচ্ছে, বা এটা এর মধ্যেও দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ধর্মান্তরণের ভয় সেনাবাহিনী লোকের। ধর্মান্তরণের ভয় মানে, দেখো তোমাদের আমি এখানে লিখছি, তোমাদের মনে আছে হয়তো 1813 সালের কথা। 1813 সালে কি হলো, খ্রিস্টিয়ান মিশনারিদের এদেশে ধর্ম প্রচার করতে যাবে, এবং তারা ধর্ম প্রচারের নামে বিভিন্ন জায়গায় বিশেষত সেনা ছাউনিতে এই বাইবেল পাঠ এগুলো করতে থাকে। ফলে ভারতীয় হিন্দু মুসলিমদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় যে কেন আমাদের ধর্মের কোরআন আছে, গীতা আছে, সেগুলো পাঠ হচ্ছে না, আমাদের সবাইকে ধর্মান্তরিত করবে। এবার যদি আরো একটা অ্যাক্ট দেখো, এই 1856, এটা অনেক সময় 51 লেখা থাকে, 56 অ্যাক্ট। সেই অ্যাক্টটা হচ্ছে রিলিজিয়াস ডিসএবিলিটিস অ্যাক্ট। কি বলা হলো, যে কেউ যদি ধর্মান্তরিত হয়, আগে ছিল হিন্দু ধর্মের ক্ষেত্রে কেউ ধর্মান্তরিত হলে তার মানে সে উত্তরাধিকার মানে মানে তার বাবার সম্পত্তি সে পায় না, আগে ছিল। কিন্তু এবার এই আইনে বলা হলো, জেনারেল ডিসএবিলিটিস অ্যাক্টে বলা হলো, সম্পত্তি ধর্মান্তরণের পরেও পাবে। এছাড়া এই সময় মহরমের যে অনুষ্ঠান হয়, মহরমের যে তাজিয়া নিয়ে যাওয়া হয়, সেই তাজিয়া নিয়ে যেতে যেতে দেওয়া হয়নি মুসলিমদের। ফলে মুসলিম এবং শিখদের মধ্যে ক্ষোভ বাড়ছিল, এবং সেইটা সেনাবাহিনীতেও ছিল, কারণ আলটিমেটলি তো বাড়ির ছেলে। ওকে, তাহলে সেনাবাহিনীর এরকম আহ, ধর্মান্তকরণের ভয় ছিল, এবং তাদের যে সার্ভিস রুল টুল ছিল, এগুলো সমস্যা ছিল। এই মহরমের ঘটনা যেটা ঘটেছিল সেটা হচ্ছে 1855 সালের কথা। ওকে, এটা পরীক্ষায় আসবে না। পরীক্ষায় ওই জেনারেল এনলিস্টমেন্ট অ্যাক্ট আসবে, রিলিজিয়াস ডিসএবিলিটিস অ্যাক্ট আসবে, 1813 আসবে, 39 আসবে, 24 স্যার আসবে, এটা কত সালে বললেন স্যার? জেনারেলিস্ট যেটা একটা 1855। বললেন হ্যাঁ, কোনটা? 55, জেনারেল জেনারেলিস্ট ডিসএবিলিটি, যেটা। না না না, দুটো অ্যাক্টই 56, কিন্তু কোনো কোনো আচ্ছা জায়গায় আমি 51 পেয়েছি। আচ্ছা আচ্ছা। ওকে, চলো তারপরে নেক্সট, চলো নেক্সট পয়েন্ট হচ্ছে, মানে আমাদের 2 নম্বর হয়ে গেল, আমাদের 3 নম্বর যদি দেখি, দেখো ভারতীয় সেনারা অত্যন্ত কম বেতন পেত, একই র্যাঙ্কে থাকা সত্ত্বেও ব্রিটিশ সেনাদের বা ইউরোপিয়ান সেনাদের মাইনে বেশি দেওয়া হতো, ভারতীয়দের কম দেওয়া হতো। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ব্রিটিশ সেনারা বা ইউরোপিয়ান সেনারা বিদেশে গেলে বা এক্সট্রা ডিউটি করলে তারা বাট্টা পেত, অর্থাৎ ভাতা, কিন্তু ভারতীয় সেনাদের দেওয়া হতো না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, একই আর্মিতে থাকা সত্ত্বেও ব্রিটিশদের ভালো খাবার দেওয়া হতো, ভারতীয়দের খারাপ খাবার দেওয়া হতো। ওকে, 4 নম্বর পয়েন্ট হচ্ছে, ব্রিটিশ যে কেউ মানে জয়েন করে সেনা সিপাহী হিসেবে জয়েন করে অনেক ওপরের র্যাঙ্ক পর্যন্ত যেতে পারতো, কমান্ডারও হতে পারতো, কিন্তু ভারতীয়রা খুব বেশি হলে সুবেদার পদ পর্যন্ত যেতে পারতো। ফলে ভারতীয়দের মধ্যে একটা ক্ষোভ ছিল। 1954 সালের ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট যেটা এসেছিল, সেই আইনে, সরি 1854 সালের ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্ট যেটা এসেছিল, সেই আইনে দেখা যায় যে আগে সেনাবাহিনীর লোকজন বাড়িতে চিঠি পাঠাতো ফ্রিতে, কিন্তু এখন আর ফ্রিতে পাঠাতে পারতো না, বন্ধ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রথম পোস্ট অফিস খোলা হয় 1974 সালে। ওকে, ভারতবর্ষের ফার্স্ট যে পোস্ট অফিস সেটা হচ্ছে 1774 সালে, মানে ওয়ারেন হেস্টিংস সময়।
কিন্তু সেটার মডার্ন ভার্সন যাই বলো সেটা নিয়ে এসেছিল লর্ড ডালহৌসি ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাক্টের মাধ্যমে। ওকে, তো তারপরে কি এইগুলো তাহলে কি ছিল? সেনাবাহিনীর লোকজনের আহ মোটামুটি ক্ষোভের কারণ। এবার যদি দেখি যে আহ আমি প্রত্যক্ষ কারণটা শেষে আসি, মানে যেটার জন্য ফাইনালি বিদ্রোহটা আছে, অন্যদের ক্ষোভটা দেখে নিই সবাই। এবার আমাদের সেকেন্ড কি বললাম, ফিউডাল লর্ড অর্থাৎ জমিদার সামন্ত প্রভু বা রাজা যাই বলো, তারা কেন বিদ্রোহে অংশ নিয়েছিল এখানে হচ্ছে, তোমরা সবার নাম মোটামুটি জানো, আমি তোমাদেরকে একটু একটু করে বলে দিই। দেখো, এই সামন্ত প্রভুদের নিয়ে টমাস মেটক্যাফ মানে তাকে কি বলা হয়, লিবারেটর অফ প্রেস। তো সেই টমাস মেটক্যাফ একসময় বলেছিল যে এরা সামন্ত প্রভুরা যদি একত্রিত হয়ে জয়ী হয়ে থাকে, তবে বিজয়ী হলে পরাজিত হয়ে থাকে, তবে বিজয়ী হলে তারা একে অপরের গলা কাটত। অর্থাৎ সামন্ত প্রভুরা নিজেদের স্বার্থে লড়েছিল, এমন নয় যে ভারতবর্ষের জনগণের স্বার্থে লড়েছিল। তো নিজেদের স্বার্থটা কি আমরা একটু দেখি। ফার্স্ট যে ব্যক্তির নাম অবশ্যই আসবে তার নাম হচ্ছে বাহাদুর শাহ জাফর। বাই দ্য ওয়ে, দ্য লাস্ট মুঘল কার লেখা? উইলিয়াম ড্যালিরাম্পেলের আর দু একটা বইয়ের নাম? রিটার্ন অফ কিং। হ্যাঁ, রিটার্ন অফ কিং। রিটার্ন অফ দ্য কিং, না রিটার্ন অফ অ্যান এম্পায়ার? কিং দেখেছিলাম। কোন ঘটনা নিয়ে বলতো এই বইটা? ওই যে যে আমাদের আফগানিস্তানের ওই সেই ইয়ের নিয়ে আসা না, মানে আফগানিস্তান থেকে যে ফিরে আসলো যে ইংরেজরা হেরে টেরে। একদম রিটার্ন, হ্যাঁ রিটার্ন অফ এ কিং, সরি ওটা এম্পায়ার নয়, রিটার্ন অফ এ কিং করে নাও। হ্যাঁ, উইলিয়াম ড্যালিরাম্পেলের আফগানিস্তান, ফার্স্ট আফগানিস্তান যুদ্ধ নিয়ে হয়নি। তো এনার আরো আছে, হোয়াইট মুঘলস আছে, এনার আছে কোহিনুর আছে, ঠিক আছে, বিখ্যাত বিখ্যাত বই লিখেছেন উইলিয়াম ড্যালিরাম্পেল। সব মুঘলদের ওপরেই মেনলি তার গবেষণার বিষয়। রিটার্ন অফ এ কিং, চলো। তো বাহাদুর শাহ জাফর লাস্ট মুঘল, বাহাদুর শাহ জাফর তখন 82 ইয়ার্স ওল্ড। তার যে সাম্রাজ্য কোথাও ছিল না, কেউ তাকে মানত না, তিনি ব্রিটিশদের পেনশন ভোগী। যে লালকেল্লা ফোর্টটা দেখো তোমরা, সেই লালকেল্লা কে তৈরি করেছিল? শাহজাহান। তো সেই জন্যে লালকেল্লা মানে শাহজাহানের নামে শাহজাহানাবাদও বলা হয়। ওকে, তো সেই লালকেল্লার যে জায়গাটা ওইটুকুই ছিল তাদের মানে শাসন বা যাই বলো, এই ফোর্টটার মধ্যে। তো তিনি কেন যুদ্ধে অংশ নিলেন 82 বছর বয়সে? কেন তিনি ভারত সবার কাছে মানে সবাই তাকে নেতা হিসেবে মানল? দেখো, তার জ্যেষ্ঠ পুত্রর নাম ছিল মির্জা ফাকরু, ঠিক আছে। মির্জা ফাকরু মারা যায়, মারা গেলে তার আর এক পুত্র ছিল, পুত্রের নাম হচ্ছে মির্জা মুঘল। উনি বা জিনাত মহল, জিনাত আমন নয় কিন্তু, হ্যাঁ? জিনাত আমনকে, জিনাত আমন বলিউডের অন্যতম এক সময়কার বিখ্যাত হিরোইন, ডন সিনেমায় ছিল দেখবে জিনাত আমন। তো এনার নাম কি জিনাত মহল। তো জিনাত মহল
আর এই ভদ্রলোক উভয়ই চাইছিলেন মির্জা মুঘলকে সিংহাসনে বসানো হোক, কিন্তু লর্ড ডালহৌসি ততদিনে গ্রেট চ্যাপেল হয়ে গেছে, তিনি ছাঁটাইয়ের মুডে আছেন, মানে আর এদেরকে রাখবো না, আমি নিজের মতো করে করবো, মানে ব্রিটিশ সাম্রাজ্য তৈরি করবো। তো তিনি বললেন, না বাবা, অনেক হয়েছে, গল্প শেষ, আপনারা শাসন টাসন করতে পারেন না, দিল্লি ফোর্টটা মানে লাল কেল্লা ফোর্টটা আমাদের লাগবে, আপনি মরলেই কেল্লা ফতে, মোগল সাম্রাজ্যের মানে সমাপ্তি, মির্জা মুঘল হবেন। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে, যখন মিরাট থেকে, তোমাদের একটু পরে ঘটনা প্রবাহ বলবো, মিরাট থেকে সেনাবাহিনী অর্থাৎ ভারতীয় সেনারা যমুনা পার করে দিল্লি লালকেল্লায় পৌঁছলো, তার আগে তিনি নিয়ারেস্ট যে লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, অর্থাৎ আগ্রাতে লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, তো তাকে খবর পাঠালেন যে এই অবস্থা, আপনারা আমার ছেলেকে পরবর্তী সম্রাট হিসেবে মেনে নিন, তাহলে আমরা আপনার যুদ্ধে মানে বিরোধিতা করব না, আমরা সিপাহীদের বিরোধিতা করব। কিন্তু তারা সে কথা মানেনি এবং সিপাহীরা এই সবই জানত। সিপাহীরা তার জন্য তাদের পার্মানেন্ট ব্যবস্থা করার জন্য যেটা করেছিল সেটা হচ্ছে, লালকেল্লার মধ্যে ব্রিটিশ রেসিডেন্ট ছিল, তাই তো, মানে ডক্ট্রিন অফ সাবসিডারি অ্যালায়েন্স অনুযায়ী ব্রিটিশ রেসিডেন্ট ছিল, সে ব্রিটিশ রেসিডেন্ট এবং তার যেসব লোকজন, টুকটাক যে সেনা টেনা থাকে, তাদের ফ্যামিলি বিশেষত, তাদেরকে একটা গাছের তলায় বেঁধেছিল, সবাইকে বেঁধে সেখানে সবাইকে মেরে দেয় লালকেল্লার মধ্যে। তাহলে কি হলো, এই যে ঝিনাত মহল বা আমাদের বাহাদুর শাহ জাফর এদিকে যাবে না ওদিকে যাবে ভাবছিল, তার সেই জায়গাটাই বন্ধ করে দিল। ব্রিটিশরা এবার তো বাহাদুর শাহ জাফরকে ছাড়বে না। ইনফ্যাক্ট যখন বাহাদুর শাহ জাফরের ট্রায়াল চলছিল, অর্থাৎ কেস চলছিল, তখন তিনি চেষ্টা করেন যে দ্যাট স্যার আই এম ইনোসেন্ট, আমি এই বিদ্রোহের পার্ট ছিলাম না, আমাকে জোর করে করিয়ে। বাট ওনার যে ওয়াজির ছিল আসানুল্লাহ খান, আসানুল্লাহ খান ওনাকে ফাঁসি দিয়েছিল, বলে না উনি লোভী ছিলেন, উনি ওদের সঙ্গ দিয়েছেন। তার ফলে তাকে রেঙ্গুনে নির্বাসিত করা হয় এবং তার লাইফের শেষ সময় যখন তিনি মারা যাচ্ছেন 60s এর দিকে, 61 বা কত একটা হবে, তো যখন মারা যাচ্ছেন তিনি ভারতবর্ষে আসতে চেয়েছিলেন, মানে তার মৃতদেহ নিয়ে আসার কথা বলেছিলেন, কিন্তু ইংরেজরা রাজি হয়। সেজন্য শেষ মোগল বাহাদুর শাহ জাফরের মৃত্যু হয় রেঙ্গুনে। ওকে, রেঙ্গুন অর্থাৎ বার্মাতে। তো তিনি খুব সুন্দর শায়েরি লিখতেন, সেজন্য তার রাজসভায় গালিব জায়গা পেয়েছে। মির্জা গালিব যে বিখ্যাত শায়েরি লিখতেন, সেই মির্জা গালিব তার রাজসভায় ছিলেন। তিনি দুঃখ করে লিখেছিলেন যে আমি সেই দুর্ভাগ্য যার নিজের সাম্রাজ্যে বা নিজের ভিটেতে 3.5 ফুট, মৃত্যুর পর 3.5 হাত জায়গা পেলাম না। মানে ইসলামের কনসেপ্ট হচ্ছে, ইসলামে না, মানে সিম্পলি তুমি তোমার বডির যদি মেপে নাও দেখবে আমাদের 3.5 হাতই হয়, যার যা height। তো 3.5 হাত জমি পেলাম না আমার মৃতদেহের জন্য, ঠিক আছে। তো পরের, তাহলে এদের অংশ নেওয়ার কারণ হলো মির্জা মুঘলকে সিংহাসনে বসতে দেবে না, এই জন্য। ওকে, নেক্সট হচ্ছে নানা সাহেব। নানা সাহেব কি? দেখো, থার্ড অ্যাংলো মারাঠা যুদ্ধ হলো, মানে 1817 পরবর্তীকালে, তাই তো, পিন্ডারি যুদ্ধ হলো, তারপর লর্ড হেস্টিংস এর সময়। তো থার্ড পানিপথের যুদ্ধের সময়, সরি মারাঠা, তুই মাঝখানে পানিপথ বলে গুলিয়ে দিস, অ্যাংলো মারাঠা যুদ্ধ হয়। তো সেই অ্যাংলো মারাঠা যুদ্ধে যখন
মারাঠাদের পতন হয় তখন পেশোয়া পদটা অবলুপ্ত করা হয়। যদিও যেটাকে ছত্রপতি পদ সেটা রাখা হয়েছিল আরো কিছুদিন, কিন্তু পেশোয়া অর্থাৎ বাজিরাও টুকে নির্বাসিত করা হয় কানপুরের একটু কাছাকাছি জায়গাটার নাম বিঠোর। সেই ভদ্রলোকের কাছে মানুষ হয়েছিল তিনজন, অ্যাকচুয়ালি চারজন বলতে পারো। একজনের নাম হচ্ছে নানা সাহেব, যার অরিজিনাল নাম ধুন্দুপন্ত, যিনি তার পালিত পুত্র ছিলেন। সেকেন্ড মানুষ হয়েছিলেন তাতিয়া টোপি, যার অরিজিনাল নাম রামচন্দ্র পান্ডুরঙ্গ। ওকে, ভেরি গুড, পড়বে। হ্যাঁ, থার্ড যে মানুষ হয়েছিল মণিকর্ণিকা, মানে মণিকর্ণিকা অন্যের কন্যা, বাট ওরা একসাথে, তার নাম হচ্ছে ঝাঁসি রানী লক্ষ্মীবাই। আর ফোর্থ আরেকজন মানুষ হয়েছিল, তার নাম হচ্ছে রাও সাহেব, নানা সাহেবের কাজিন আর কি। ইজ দ্যাট ক্লিয়ার? চারজনের নাম বললাম, এই চারজন। তো যাই হোক না কেন, এই ভদ্রলোকের মৃত্যু হয় 1851 সালে, এবং ব্রিটিশরা এতদিন পর্যন্ত যে পেনশন দিত ঘোষণা করে দেয় আর পেনশন দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কারণ নানা সাহেব তার পুত্র নয়, মানে তার ঔরসজাত পুত্র নয়। ডক্ট্রিন অফ ল্যাপস এর মেইন ফান্ডাই হলো অ্যাডপ্টেড চাইল্ডকে উত্তরাধিকারী হিসেবে ধরা হবে না। তো নাচাচ্ছিস কেন? তো ফলে আমাদের নানা সাহেব ব্যাপারটা দেখার জন্য তার যে প্রধানমন্ত্রী বা ওয়াজির আজিমুল্লাহ খানকে ইংল্যান্ডে পাঠায়। আজিমুল্লাহ খান ইংল্যান্ডে গিয়ে ইংল্যান্ডের যে মানে আমাদের যে কোর্ট অফ ডিরেক্টর, বোর্ড অফ কন্ট্রোল, এসব জায়গায় কথা বলে, কিন্তু আলটিমেটলি তারা কেউ রাজি হয়নি ওকে পেনশন দিতে। বাট আজিমুল্লাহ খান ফেরার সময় অন্য জিনিস দেখে এসেছে। ফেরার সময় ইউরোপে ইংরেজদের সাথে যে ঝামেলা দেখে এসেছিলেন, পার্সিয়ান যুদ্ধ দেখে এসেছিলেন, অ্যাংলো পার্সি, মানে ওই যে তোমাদের গ্রেট গেমস এর কথা বলি, গ্রেট গেমস এর অন্যতম পার্ট হচ্ছে অ্যাংলো পার্সিয়ান ওয়ার ছিল একটা। তো সেসব যুদ্ধ দেখে এসেছিলেন ইংল্যান্ডে বা ইউরোপের বিভিন্ন ব্যাপারগুলো দেখে এসেছিলেন, অর্থাৎ বিপ্লবের ভাবধারা দেখে এসেছিলেন। সেই ভাবধারা তিনি ভারতবর্ষে এসে নানা সাহেব এবং লোকজনকে বলেন। নানা সাহেব কিছুটা হলেও প্রভাবিত হয়, কিন্তু নানা সাহেব কোনোভাবেই এই বিদ্রোহে অংশ নিতে চায়নি। তাতিয়া টুপি নিজে লিখেছেন নানা সাহেব কোনোভাবে অংশ নিতে চায়নি, শুধুমাত্র সবাই সেনারা ঘিরে ধরেছিল যে আপনাকে কানপুরে নেতৃত্ব দিতেই হবে। তাই জন্য ও দেখলো ওরা আমাকে পেনশন দেবে না, তো আলটিমেটলি এদের সাথে বিদ্রোহী হয়ে দেখি যদি পেনশন আদায় করে নিতে পারি। তাহলে আমি তৃতীয় মানে আরেকজনের নাম বললাম আজিমুল্লাহ খান, মনে থাকবে, যিনি নানা সাহেবের বন্ধু, নানা সাহেবের প্রধানমন্ত্রী, যাই বলতে পারেন, ছিলেন। ওকে, তাহলে নানা সাহেব কেন কানপুরে বা বিঠোরে অংশ নিয়েছিলেন, এটা পয়েন্ট। 4 হচ্ছে আমাদের মণিকর্ণিকা। মণিকর্ণিকার বিবাহ হয় বুন্দেলখণ্ডের যে আমাদের ঝাঁসি বলে যে জায়গাটা আছে সেখানকার দামোদর রাওয়ের সাথে, অর্থাৎ যিশু সেনগুপ্তের সাথে। কার বিবাহ হলো? কঙ্গনা রানাওয়াত। কিন্তু যিশু সেনগুপ্ত অর্থাৎ দামোদর রাও মারা গেলেন। সিনেমায় যাই দেখানো হোক না কেন, এদের একটা অ্যাডপ্টেড চাইল্ড ছিল। লর্ড ডালহৌসি বললেন এই অ্যাডপ্টেড চাইল্ডকে আমি মানি না, আপনাকে 60,000 টাকা পেনশন দেব। তাকে? মণিকর্ণিকা, ঝাঁসি রানীকে। কিন্তু আপনার অ্যাডপ্টেড চাইল্ডকে কোনোভাবে রাজা মানব না। ফলে ঝাঁসি রানীও বিদ্রোহে অংশ নিল। অ্যাডপ্টেড চাইল্ডের নাম কি? গঙ্গাধর রাও। 1853 মৃত্যু হয়েছিল দামোদর রাও। ওকে,
সিনেমাতে যেটা দেখানো হয়েছে খুব একটা ভুল নয়, এখানেও কিন্তু লাস্ট মোমেন্ট পর্যন্ত আমাদের ঝাঁসি রানী বার্গেনিং করেছিল ইংরেজদের সাথে, যে আপনারা আমার প্রস্তাব মেনে নিন, না হলে আমি অংশ নেব। যেটা করেছিল সেটা হচ্ছে ওই এন্ট্রান্সের মুখে প্রচুর ব্রিটিশ যারা ছিল তাদেরকে সেনারাই মেরে দিয়েছিল। তার ফলে ঝাঁসি রানীরও উপায় ছিল না ওই যুদ্ধে বা বিদ্রোহে অংশ নেওয়া ছাড়া। ওকে, তাহলে উল্টে গেছে, হাজবেন্ডের নাম গঙ্গাধর রাও, ছেলের নাম দামোদর, উল্টে গেছে, সরি। নেক্সট হচ্ছে বেগম হজরত মহল। দেখো, বেগম হজরত মহল ছিলেন অযোধ্যা যে রাজ্য, সেই রাজ্যের রানী বা নবাবী বলা যেতে পারে। নবাবের নাম হচ্ছে ওয়াজেদ আলী শাহ। সেই ওয়াজেদ আলী শাহর নির্বাসন হয় কোথায়? খিদিরপুরে, মেটিয়াবুরুজ খিদিরপুরে নির্বাসন হয় কলকাতার। এই জন্যে যে লর্ড ডালহৌসি বললেন উনি রাজ্য চালাতে পারছেন না। উনি রাজ্য চালাতে পারছেন না, ঠিক আছে? তো ফলত মিস গভর্নেন্সের অজুহাতে তার রাজ্য কেড়ে নেওয়া হলো। সেই সময় যারা ছিল, যেমন হেনরি লরেন্স বা এরা ওনাকে বারণ করেছিল বারবার যে আপনি এটা করবেন না, বিদ্রোহ হবে। কারণ অযোধ্যার মানুষ কিন্তু ওয়াজেদ আলী শাহ বা এদেরকে খুব পছন্দ করে, এককাট্টা হয়ে যাবে। আলটিমেটলি লর্ড ডালহৌসি মানলেন না, অধিগ্রহণ করলেন। ফলে ওয়াজেদ আলী শাহকে কলকাতা পাঠানো হলেও তিনি কি করলেন, মানে তার ওয়াইফ বেগম হজরত মহল তার সঙ্গে এলেন না। তিনি তার পুত্র বীরজিস কাদির, পরীক্ষা আসবে, হ্যাঁ, বীরজিস কাদিরের জন্য বিদ্রোহে অংশ নিলেন, নাবালক পুত্র। সেজন্য কখনো কখনো আসে অযোধ্যার শেষ নবাবের নাম কি, অপশনে যদি বীরজিস কাদির হয়, বীরজিস কাদিরই হবে। ওয়াজেদ আলী শাহ শুধু থাকে, ওয়াজেদ আলী শাহ থাকবে, অন্য কথা, বাট দুটো একসাথে থাকবে না, নাহলে গন্ডগোল হবে। তো বীরজিস কাদিরকে নিয়ে তিনি বিদ্রোহে অংশ নিলেন। এবং অযোধ্যার প্রথম রাজধানী কোথায় ছিল বলতো? ফৈজাবাদ। আর অযোধ্যার পরবর্তী রাজধানী হচ্ছে লখনৌ। ফৈজাবাদ মানে আজকের দিনের যেটা অযোধ্যা, যেখানে রাম জন্মভূমি হিসেবে পরিচিত। তো সেই ফৈজাবাদে বিদ্রোহের অংশ নিলেন, মানে বিদ্রোহের নেতৃত্ব যিনি দিলেন তার নাম হচ্ছে মৌলানা আহমদুল্লাহ খান। আহমদুল্লাহ খানকে বলা হয় মহাবিদ্রোহের আলোকবর্তিকা, লাইট হাউস অব দ্য মিউটিনি। কেন বলা হয়? এই ফৈজাবাদে একমাত্র জায়গা যেখানে বিদ্রোহী হিন্দু মুসলিমের মধ্যে ঐক্য পাওয়া গেছে, ঠিক আছে? দেখ, তোমরা যদি লাল কেল্লায় যাও বা কোথাও যাও, দেখবে কিছু সিম্বল আছে, লোটাস আর চাপাটি রুটি। লোটাস হিন্দুইজমের, মানে হিন্দুইজমের সিম্বল, হোয়ারাস চাপাটি রুটি ইসলামের করা হচ্ছে। মানে ধরো ওরা যে অঞ্চল থেকে উঠে এসছে সেখানে তো ওটাই চলে। তো যার ফলে এই দুটো সিগন্যাল ছিল পুরো বিদ্রোহের সময়, আর কিছু ছিল না। এটা যদি পৌঁছে দেওয়া হতো, চলো বিদ্রোহ করতে হবে ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো বেগম হজরত মহল বিদ্রোহ করলেন বেসিক্যালি লখনৌতে আহমদুল্লাহ খানও ছিলেন, কিন্তু তিনি পরবর্তীকালে মেন জায়গাটা যেখানে নিয়ে গেলেন সেটা হচ্ছে ফৈজাবাদ। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের 4 গেল, এবার 5।
5-এ কে আছে? বিহারের জগদীশপুর বলে একটা জায়গা আছে। জগদীশপুরের হচ্ছে আর 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 এর পাশে আর কি আরে আর exactly। তো এখানে ভদ্রলোক ঝাড়খণ্ডে হতে পারে। তো ভদ্রলোক 1846 সাল নাগাদ একবার নাকি ব্রিটিশদের এগেনস্টে কাজ করেছে, ফলে ব্রিটিশরা তার এগেনস্টে কিছু রেস্ট্রিকশন চাপিয়ে দেয়, তার সম্পত্তি কেড়ে নেয়। তিনি ব্রিটিশদের বারবার বললেন যে স্যার আপনারা আমার সম্পত্তি ফেরত দেন, কোনো সমস্যা নেই, কিন্তু ইংরেজরা রাজি হননি। ফলে অসতি পর প্রবাবলি 82 এরকম বয়স ছিল, 80-81, এই ভদ্রলোক কুনওয়ার সিং নাকি 84, হ্যাঁ হ্যাঁ কত 84 কত একটা বয়স হবে। তো সেই কুনওয়ার সিং তিনি এই বিদ্রোহে যোগ দেন। এই ভদ্রলোককে বলা হয় বিহারের বিদ্রোহের মহান বৃদ্ধ। কি বলা হয়? বিদ্রোহের মহান বৃদ্ধ। তাছাড়াও এই কুনওয়ার সিং কে বলা হয় শেরি বিহার। কি বলে? শের ই বিহার। ওকে। তার পরের যে ভদ্রলোক তার নাম হচ্ছে খান বাহাদুর খান। খান বাহাদুর খান কে? খান বাহাদুর খান হচ্ছে যে অযোধ্যা রাজ্য ছিল তার পাশের যে জায়গাটা, অর্থাৎ আমাদের আহ রোহিলখণ্ড, রোহিলখণ্ড অঞ্চলের একসময় শাসক যারা ছিল, অন্যতম হাফিজ রহমত খান, বা তোমরা নাজিব খান রোহিলার নাম শুনে থাকবে। নাজিব খান রোহিলা তখন মারা গেছেন, কিন্তু 1774 সালে যে অ্যাংলো রোহিলা ওয়ার হলো, সেই রোহিলা যুদ্ধে অন্যায়ভাবে হাফিজ রহমত খান বা এদেরকে ইংরেজরা সরিয়ে দিয়েছে। এই হাফিজ রহমত খানের এই পৌত্রের নাম হচ্ছে খান বাহাদুর খান। ঠিক আছে? সে খান বাহাদুর খান কি করলেন? বিদ্রোহে অংশ নিলেন এবং নেতৃত্ব দিলেন এই অঞ্চল থেকে, রোহিলখণ্ড থেকে। রোহিলখণ্ড হচ্ছে আমাদের গোমতী আর রামগঙ্গা নদী আর গঙ্গা নদী এর মাঝের যে জায়গাটা, মানে এই হচ্ছে গঙ্গা নদী, এই হচ্ছে রামগঙ্গা নদী, এই হচ্ছে গোমতী নদী, এই মাঝখানের যে জায়গাটা এটাই হচ্ছে রোহিলখণ্ড। হ্যাঁ, তো চিড়ের ওপরের দিকে কেন হবে? হ্যাঁ হ্যাঁ, না না না, ইউপির, ইউপিতে অবশ্যই। তো আরে এই দিকটা অযোধ্যা, এটা হচ্ছে পরবর্তীকালে পুরোটা অযোধ্যা হয়ে যায়। ঠিক আছে? গঙ্গা নদীর উত্তর দিকের অংশ। ওকে, নেক্সট হচ্ছে একজন মোগলদের ছিল, ফিরোজ খান বলে একজন ছিল, ফিরোজ শাহ বলে। মান্দাসোর থেকে তিনি বিদ্রোহ করেছিলেন। মোটামুটি এই নেতারা সবাই অংশ নিয়েছে। এবার পয়েন্টটা হচ্ছে বিদ্রোহের ফিউডাল লর্ডদের কারণ বুঝলাম, আমাদের কথা হচ্ছে মাস পিপল কেন হয়ে গেছে। দেখো, মাস পিপলের রেগে যাওয়ার বিভিন্ন কারণ ছিল। দেখো, ধরো যে রাজ্যগুলো ছিল সেগুলোর একটা জেনারেল সেটেলমেন্ট ছিল। সে সাতারা বলো, সে অযোধ্যা বলো, সে ভরতপুর বলো, আহ যে যে জায়গা আছে যেগুলো আমাদের লর্ড ডালহৌসি অধিগ্রহণ করেছে, ফলে সেই জায়গাগুলোতে সেখানকার নর্মাল প্যাটার্ন বিলুপ্ত হতে মানুষের অসুবিধা হতে শুরু করে। 1856 সালে সামারি সেটেলমেন্ট বলে একটা সেটেলমেন্ট হয়েছিল। কি সেটেলমেন্ট? সামারি সেটেলমেন্ট। সামারি সেটেলমেন্ট কি?
এবং এটা যেখানে হয়েছিল সেটা হচ্ছে অযোধ্যা। সামারি সেটেলমেন্ট কি দেখো, অযোধ্যাতে একটি সিস্টেম ছিল, সেই সিস্টেমের নাম হচ্ছে তালুকদার সিস্টেম। মানে ল্যান্ড সেটেলমেন্টের কথা বলছে। তালুকদার কারা? অযোধ্যার যে নবাব, তিনি এই সিস্টেম তৈরি করেছিলেন। মানে আমাদের এখানে যেমন জমিদারি সিস্টেম ছিল, অযোধ্যার নবাব কি করতেন, তালুকদার বলে লোকদের কাছে জমি বন্টন করে দিতেন। সেই বন্টিত জমি তারা কি করতো, সেখান থেকে তারা ট্যাক্স আদায় করতো, করে নবাবকে দিত। কিন্তু এই রাজ্য অধিগ্রহণের পরে ইংরেজরা সামারি সেটেলমেন্ট শুরু করে এবং সেখানে যেটা হয়, তালুকদারদের উচ্ছেদ করা হয়। এই তালুকদারি সিস্টেম উচ্ছেদ হওয়ার ফলে যেটা হলো, যারা কৃষক, তাদের আন্ডারে যারা জমি চাষ টাস করতো, তাদের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে যায়। ওকে, ইংরেজদের পক্ষে সেই মেকানিজম ছিল না হঠাৎ করে ঠিক করার, কিন্তু ভদ্রলোক খুব তাড়াহুড়োতে এইসব কাণ্ড করে। ফলে এখানে যারা ছিল তারা সবাই খেপে যায়। মজার হচ্ছে, এই অযোধ্যাতে যারা, আমি তোমাদের আগেও বলেছি, অযোধ্যাতে ব্রাহ্মণরা ছিল, তাই তো? এবং অযোধ্যার ব্রাহ্মণরাই হচ্ছে সেনাবাহিনীতে ছিল। ফলে তারা সবাই অ্যাকচুয়ালি কি চাষি, কৃষক। সেজন্য সেনাবাহিনীর এই অংশকে বলা হয় উর্দি পরা কৃষক। তারা যে মুহূর্তে সুযোগ পেল, তার বাবার ঠাকুরদার যে পুরনো সিস্টেম, যেভাবে তাদের সংসার চলতো, সেই সিস্টেমকে টিকিয়ে রাখার জন্য তারা তাদের উর্দি ছেড়ে বিদ্রোহে যোগ দিল। এবং অযোধ্যা একমাত্র জায়গা যেখানে প্রপারলি বিদ্রোহ হয়েছিল, এবং যে জন্য বলা যেতে পারে অযোধ্যার বিদ্রোহটা একমাত্র জাতীয় বিদ্রোহ, মানে সংকীর্ণ অর্থে হলে। সারা ভারতবর্ষে যে মানে নর্থ ইন্ডিয়ায় যে বিদ্রোহ ছিল সেটা জাতীয় বিদ্রোহ নয়। ওকে, নেক্সট দেখো, তাহলে আমাদের এটা একটা হলো। 1852 সালে আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে ইনামি কমিশন তৈরি হয়। কোথায়? বোম্বে প্রেসিডেন্সিতে। ইনামি কমিশন দ্বারা প্রায় 2000 জমিদারের 2000 নয়, 20,000 জমিদারের, এই সংখ্যাটা তোমাদের কোনো কাজে লাগবে না, ইনামি কমিশনটাই লাগবে, জমিদারের জমি কেড়ে নেওয়া হয়। ফলে সেই অঞ্চলের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। 2000 জমিদার, মানে ছোট 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 জমিদার, ঠিক আছে? তো এইসব হতে থাকলে মানে মানুষের ক্ষোভ তৈরি হয়, জেনারেল লোকজন যারা। আচ্ছা, এছাড়া এখানে আরো কিছু রাজ্য আছে, মানে আহ রাজস্থানের করৌলি বলে একটা জায়গা আছে। এই রাজ্য যখন অধিগ্রহণ করতে যায়, তখন কোর্ট অফ ডিরেক্টর, বোর্ড অফ কন্ট্রোল, এরা বুঝে যায় যে এটা ঠিক করছে না, সমস্যা হবে, তখন লর্ড ডালহৌসিকে ফেরত নিয়ে নেয় এবং লর্ড ক্যানিংকে পাঠায়। লর্ড ডালহৌসিকে ডেকে নিল, নিয়ে লর্ড ক্যানিংকে পাঠালো ভারতে। তো সেদিন সন্ধ্যেবেলায় লর্ড ডালহৌসি হেনরি লরেন্সকে কলকাতায় ডাকলেন, ডেকে বললেন চল মদ খাই। বলে দুজন বিয়ারের বোতল নিয়ে বসে প্রচুর মদ খেলেন। খেয়ে তার দুঃখের কথা বললেন, আমি চেয়েছিলাম সব করতে, আমাকে করতে দিল না, মানে আমি ভালো চেয়েছিলাম, আমি কিন্তু খারাপ চাইনি। তাহলে কোন রাজ্য লাস্ট অধিগ্রহণ করতে গিয়ে তিনি পিছনে, মানে তাকে ফেরত যেতে হয়েছিল? করৌলি। ওকে, অন্যান্য কারণ দেখো, হিন্দু ধর্মের বিভিন্ন ব্যাপার চলছিল, যেমন ধরো বিধবা বিবাহ আইন, তাই তো? 1856তেই
বিধবা বিবাহ আইন, এক্ষেত্রে কোন রেফারেন্স দিয়েছিলেন বিদ্যাসাগর? পরাশর সংহিতা, মনে থাকবে। বিধবা বিবাহের রেফারেন্স কোথা থেকে দিয়েছিলেন? পরাশর সংহিতা। এটা কিন্তু কোশ্চেন পরীক্ষা আসে। তো বিধবা বিবাহ হতে ভারতীয় হিন্দুদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়। পরবর্তী কথা হচ্ছে লর্ড ম্যাকিউলে 1835-এ যে ম্যাকিউলে মাইনিউট প্রকাশ করেছিল যাতে ভারতীয়দের অপমান করা হয়, এটা কিন্তু ভারতীয়রা হজম করতে পারেনি। মানে তাদের যে আরবি, উর্দু, ফার্সি, সংস্কৃত ইত্যাদি ভাষাকে অপমান করা হলো, তাদের সেই ভাষাগুলোকে তুলে দেওয়া হলো, তারা কিন্তু নিতে পারেনি। এছাড়া এই সময় যুদ্ধ চলছিল। হ্যাঁ বলো, কি করো? হ্যাঁ হ্যাঁ, ওইসব যা ইচ্ছা বলছে। তো 1856-র দিকে একটা যুদ্ধ শুরু হয়েছিল। সেই যুদ্ধের নাম হচ্ছে অ্যাংলো পার্সিয়ান যুদ্ধ। সেই যুদ্ধে কিন্তু ব্রিটিশ সেনাবাহিনী নাস্তানুবাদ হতে থাকে, ঠিক আছে? তো ফলে ভারতীয় সেনাবাহিনীর লোকজন, মানে এখান থেকে তো ভারতীয় সেনাবাহিনীর মানে ভারতীয়রাও যুদ্ধে অংশ নিয়েছিল। তার ফলে কোথাও না কোথাও মনে হয় ভারতীয়দের যে আমরাও যুদ্ধ করলে জিতবো, যেমনটি আমেরিকানদের ক্ষেত্রে হয়েছিল, ঠিক আছে, যেমনটি ফরাসিদের ক্ষেত্রে হয়েছিল। ওকে, তেমন। তো প্রত্যক্ষ কারণ, তাহলে সবাই ক্ষেপে গেছে। এই যে একজনের নাম শুনবে, জেনারেল আউটরাম। জেনারেল আউটরাম পার্সিয়ান যুদ্ধে গেছিল, হ্যাভলক পার্সিয়ান যুদ্ধে গেছিল, ঠিক আছে? মানে এই অযোধ্যা অধিগ্রহণ করার সময় যিনি গিয়েছিলেন তার নাম হচ্ছে আউটরাম। ওকে, মানে একে বললেন না যে স্যার হয়েছে আপনি খিদিরপুরে যান, এই কথাটা বলতে গেছিলেন জেনারেল আউটরাম। আউটরাম কে ডেকে নেওয়া হলো কোথায়? পারস্যে যুদ্ধ করার জন্য। তখন হেনরি লরেন্সকে পাঠানো হলো অযোধ্যায় প্রেসিডেন্ট হিসেবে। অযোধ্যা হচ্ছে মৃত্যুর জায়গা, তো আলটিমেটলি ওখানে তো মরতেই হবে, ঠিক আছে? প্রত্যক্ষ কারণ কি? দেখো, সেনাদের যেসব খাবার দেওয়া হতো তা গন্ডগোল, গরু শুকর এই তো গন্ডগোল চলতো, কিন্তু আলটিমেটলি যেটা হলো যে ওই ব্রাউন বেস যে বন্দুক ছিল আগের, সেই বন্দুক চেঞ্জ করা হলো। বন্দুক কি ছিল? ব্রাউন বেস। সেই বন্দুকের বদলে নতুন বন্দুক আনা হলো, ওই এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেলের যে টোটা ইউজ করা হতো সেগুলো হচ্ছে গুজব রটলো যে গরু শুকরের মাংস, এবং সেটা দাঁত দিয়ে কাটতে হতো। ফলত মানুষের ক্ষোভ তৈরি হয়, এবং আলটিমেটলি কলকাতা যে আমাদের হলো কি বলে, এই অঞ্চলে বিদ্রোহ শুরু হয়, মানুষের মধ্যে ক্ষোভ শুরু হয়। তাহলে এবার আমাদের পয়েন্ট হচ্ছে বিদ্রোহের ঘটনা প্রবাহ। দেখি, দেখো, মুর্শিদাবাদের বহরমপুর, মানে আমাদের, হ্যাঁ বলো কি বলছো? যে মুর্শিদাবাদের বহরমপুর, বহরমপুরে একটি রেজিমেন্ট ছিল, 11 নম্বর রেজিমেন্ট, ঠিক আছে? ওই মা, ও মা বন্ধ করো, পরে দেখে নিও, সব লেখা আছে। এটা রীতিমতো আমি মানে অনেক কষ্ট করে করতে বার করেছিলাম। তো 11 নম্বর রেজিমেন্টে একটি প্রথম বিদ্রোহের আভাস তৈরি হয়। তারা সবাই বিদ্রোহ করবে ঠিক ছিল। মনসুর আলী খান বলে নবাবের, মানে আমাদের আলীবর্দী খাঁ, মুর্শিদ কুলি খাঁ এদের, সরি আলীবর্দী খাঁ বা সিরাজউদ্দৌলা, ওদের বংশধর একজন ছিল মনসুর আলী খান। তার পরবর্তীকালে মানে নবাব বলতে সেই সময় তো বিভিন্ন নবাব ছিল, সেই সময় যে নবাব ছিল, মানে এখানে অনেক ঘোটালা কেস আছে।
মির্জাপুরের বংশধররা ছিল ইত্যাদি। তো লোকটা হচ্ছে মনসুর আলী খান। তিনি বলেছিলেন, ভাই আমি যাচ্ছি তোদের নেতৃত্ব দিতে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেই ভদ্রলোক আর আসেননি। ফলে বহরমপুরে প্রথম বিদ্রোহ হতে পারেনি। ইজ ইট ক্লিয়ার? 11 নম্বর রেজিমেন্ট। আর নেক্সট হচ্ছে কলকাতা, যেটা অফিসিয়ালি হলো, মানে আমাদের ব্যারাকপুর রেজিমেন্ট, 34 নম্বর রেজিমেন্ট। এই রেজিমেন্টে এক ভদ্রলোক, এটা হচ্ছে নেটিভ ইনফ্যান্ট্রি, ওটাও নেটিভ ইনফ্যান্ট্রি ছিল, মানে 11 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি ছিল। তোমাদের কিন্তু এগুলো পরীক্ষায় আসছে, হ্যাঁ, এই 34 নম্বর। তো 34 নম্বর যে নেটিভ ইনফ্যান্ট্রি ছিল, সেই নেটিভ ইনফ্যান্ট্রিতে মঙ্গল পান্ডে বলে, কত নম্বর? 34 নেটিভ ইনফ্যান্ট্রি। কোথায়? ব্যারাকপুরে। এখানে মঙ্গল পান্ডে বলে বিদ্রোহ শুরু করে। এবং এই রেজিমেন্টের যে কমান্ডিং অফিসার, তোমাদের বলছিলাম না একজন কমান্ডিং অফিসার থাকবে, কমান্ডিং অফিসার যিনি ছিলেন তার নাম হচ্ছে জেনারেল হেয়ারসি। হ্যাঁ, এবং তার সহকারী ছিল হচ্ছে লেফটেন্যান্ট বব। ওদেরকে তাক করে গুলি চালিয়ে দিয়েছে। ঠিক আছে, জেনারেল হেয়ারসি, নোটে পেয়ে যাবি, খুব কষ্ট হবে না। এবং তার অ্যাসিস্ট্যান্ট বব, তো এদেরকে গুলি চালায় এবং তারপরে তরবারি দিয়ে তেড়ে যায়, যদিও গুলি দুটো লাগেনি, লক্ষ্যভ্রষ্ট। আচ্ছা, সেখানে একজন সার্জেন্ট ছিল, মানে ওখানে কি হতো, নেটিভ ইনফ্যান্ট্রিতে একজন কমান্ডিং অফিসার থাকতো, একজন অ্যাসিস্ট্যান্ট কমান্ডিং অফিসার থাকতো, কিছু সার্জেন্ট থাকতো, মেজর সার্জেন্ট টাইপের থাকতো, যারা সবাই ব্রিটিশ হতো। তো সার্জেন্ট মেজর হিউসন বলে এক ভদ্রলোক, তিনি কি করলেন, ওই ইনফ্যান্ট্রিতে একজন জমাদার ছিল, তোমাদের কি বললাম, জমাদার সুবেদার এই পদগুলো কেমন পদ, ওই 20 জনের হেড, 10 জনের হেড, এরকম টাইপের। হ্যাঁ, তো একজন জমাদার ছিলেন যার নাম হচ্ছে ঈশ্বরী প্রসাদ, অনেক জায়গায় ঈশ্বরী পান্ডেও পেয়ে যাবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ঈশ্বরী প্রসাদ। হ্যাঁ, ঈশ্বরী প্রসাদকে অর্ডার দেয় যে মঙ্গল পান্ডেকে গ্রেপ্তার কর, ও যে কাণ্ড করল। কিন্তু তিনি নিরস্ত্র থাকেন, মানে তার যে লোকজন আছে তাদেরকে কোনোভাবে অর্ডার দেননি, কারণ তার অর্ডার তো তারা ফলো করে না। রেজিমেন্টে কি হয়, মানে এই ডিউটি গুলো রেজিমেন্টের, উনি অর্ডার দেবেন, উনি অর্ডার দেবেন, এইভাবে। তো তো তারা মানে তিনি অর্ডার ডিসঅবে করেন। এরপর আর একজন লোক ছিল যার নাম হচ্ছে কি যেন, চিটু কি যেন নামটা পেয়েছিলাম, আহ চিত- চিত- চিত্তু সিং নাকি, আহ হ্যাঁ, সরি সরি সরি, শেখ পল্টু। শেখ পল্টু বলে একজন ছিল, যে একমাত্র চেষ্টা করেছিল এই আমাদের মঙ্গল পান্ডেকে থামানোর। কিন্তু তখন ঈশ্বরী প্রসাদ বা অন্যরা বলল, যদি থামাস তোর 12টা আমরা বাজিয়ে দেবো। ঠিক আছে, তো এরকম একটা সিচুয়েশন। তো ফলত যেটা হলো, শুধুমাত্র মঙ্গল পান্ডেকেই দোষী সাব্যস্ত করা হলো না, ঈশ্বরী প্রসাদকেও দোষী সাব্যস্ত করা হলো। এবং দিন ঠিক করা হয়েছিল যে ফাঁসি হবে, সেটা হচ্ছে আহ কত, 18ই এপ্রিল। কিন্তু লোকজন বুঝে গেছিল যে বিদ্রোহ হবে, সেজন্য 4 এপ্রিল, এই 8 এপ্রিল তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেওয়া হয়। 18ই এপ্রিল হওয়ার কথা, তার 10 দিন আগে ফাঁসি দিয়ে দেওয়া হয়, 57 সালের কথা। এবং তারপরে 21শে এপ্রিল আহ ফাঁসি দেওয়া হয় আমাদের ঈশ্বরী প্রসাদকে, আর রেজিমেন্টটা ভেঙে দেওয়া হয়। কত নম্বর রেজিমেন্ট, এর আগে কত নম্বর ভেঙেছিলাম? 47, এখানে 34। ওকে, তাহলে আমাদের বিদ্রোহ কোথায় শুরু হয়ে গেল? ব্যারাকপুরে। সেকেন্ড হচ্ছে
সেকেন্ড মানে এরপরে যে এখানে সেটা হচ্ছে 2 মে। আমরা কোন মাসে পড়ে আছি? এপ্রিল। এপ্রিলের পরে মে মাস। মে মাসে আমাদের লখনৌতে একটা রেজিমেন্ট আছে, মানে 7 নম্বর অযোধ্যা রেজিমেন্ট। তো সেটাও ভেঙে দেওয়া হয়, মানে সেখানে একটা বিদ্রোহ হলে ভেঙে দেওয়া হয়। তখন কি সব লোকজন গান গাইতো আমি লিখে রেখেছিলাম। দরিয়া মে তুফান বড়ি, দূর ইংলিশস্তান, জলদি হটো ফিরেঙ্গি বেঈমান। মানে সেই সময় এরকম একটা হিন্দি বা যাই হোক এরকম একটা চলতো। যাই হোক, তারপরে আসল গল্প কোথায় শুরু হয় সেটা হচ্ছে মিরাটে। মানে বিদ্রোহ যেটা হয়েছিল সেটা প্রপার ভার্সনে যেটা হয়েছিল সেটা কিন্তু মিরাট থেকেই। তো মিরাটে যেটা হয় সেটা হচ্ছে পরেরটা হচ্ছে মিরাট। মিরাটে হয় ঘটনা হচ্ছে 10th মে। এই ডেটটা মনে রাখবে, হ্যাঁ? মানে এখানে কি হয়েছিল তার কদিন আগে 24 তারিখে, 24শে এপ্রিল, এখানে যে ক্যাভালরি ছিল, 3 নম্বর নেটিভ ক্যাভালরি ছিল এখানে। তারা ওই ওই যে রাইফেল বা ইত্যাদি এগুলো নিতে অস্বীকার করে। ফলে সেনাবাহিনী বা পুলিশে ব্যাপারগুলো কিন্তু খুব স্ট্রিক্ট, ইনসাবঅর্ডিনেশনের কোনো জায়গা নেই। মানে হায়ার অফিসিয়াল যখন অর্ডার দেবে সেটা তোমাকে ফলো করতেই হবে। যদি ফলো না করো তোমার ট্রায়াল হয়ে যাবে, মানে সেনাবাহিনীতে কোর্ট মার্শাল হয়ে যাবে। ঠিক আছে? তো ইনসাবঅর্ডিনেশনের জন্য কি করা হলো, এখানে 85 জনকে বরখাস্ত করা হয়। ওই মানে কোর্ট মার্শাল করে 85 লোককে পদচ্যুত করা হয় এবং 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার ফলে এখানের যারা অন্যরা ছিল সবাই মিলে বিদ্রোহ করে এবং এখানেই অফিসিয়ালি শুরু হচ্ছে সিপাহী বিদ্রোহ। ব্যারাকপুরে যেটা হয়েছিল বিচ্ছিন্ন ঘটনা, এটা হচ্ছে অফিসিয়ালি, মানে সবাই অংশ নিয়ে নিয়েছে, একটা রেজিমেন্টে সবাই অংশ নিয়েছে। তো কি করলো এরা? এরা বিদ্রোহ শুরু করলো এবং এখানে দেখবে 11 এবং 20 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি, ওখানে একাধিক ইনফ্যান্ট্রি ছিল। একটা হচ্ছে 3 নম্বর ছিল, সরি 3 নম্বর ক্যাভালরি ছিল, এছাড়া দুটো ইনফ্যান্ট্রি ছিল 11, 20 নম্বর, এরাও যোগ দেয়। মানে কি, মিরাট যে সেনা ছাউনি সেটা বিশাল বড়, সেখানে ক্যাভালরি ছিল, ইনফ্যান্ট্রি ছিল, সবাই যোগ দিতে থাকে এবং তারা যেটা করে, এখানে একজন ছিল 11 নম্বর ইনফ্যান্ট্রির কমান্ডিং অফিসার, যার নাম হচ্ছে কর্নেল ফিনিশ, তাকে ফিনিশ করে দেয়। ওকে, কি বললাম? 11 নম্বর ইনফ্যান্ট্রির যিনি প্রধান কর্নেল ফিনিশ, তাকেই ফিনিশ করে দেয়। তাহলে কাকে মানে হত্যা করলো? কর্নেল ফিনিশ। এরপরে তারা কোন দিকে যাবে? দিল্লির দিকে যাবে সবাই মিলে। এবং সেখানে আহ আচ্ছা, কর্নেল ফিনিশ কমান্ডিং অফিসার ছিলেন না, কর্নেল ফিনিশ অন্যতম অফিসার ছিলেন। তো সেখানকার যিনি কমান্ডিং অফিসার ছিলেন জেনারেল হিউট বলে, তিনি ওদের পিছন পিছনে যাওয়ার চেষ্টা করবেন, ওদেরকে ধাওয়া করবেন, কিন্তু আলটিমেটলি সফল হবেন না। ওরা ওই যমুনা পার হয়ে চলে যাবে লালকেল্লা এবং যেখানে গিয়ে যত কাণ্ড ঘটবে। আচ্ছা, মিরাট তো বললাম, মিরাট বললে একজন লোকের নাম মনে পড়বে, কে বলতো? হ্যাঁ, না, এই সেনাদের মধ্যে কে, সেনাদের মধ্যে কে নেতৃত্ব দিচ্ছিল? হ্যাঁ, বরকত খান। বখত খান। হ্যাঁ, উনি কিন্তু এখান থেকেই যাচ্ছেন। হ্যাঁ, ওকে, চলো। খান বাহাদুর তো সেনার নয়, সে আমার বখত খান বলতাম আমরা। যাই, এরপরে হচ্ছে কোথায় হচ্ছে আমাদের, তাহলে সিকোয়েন্সটা কেমন? সিকোয়েন্সটা হচ্ছে বেরহামপুর। কোন বেরহামপুর? মুর্শিদাবাদ। হ্যাঁ,
মানে আমাদের এ নয়, উড়িষ্যা নয়। সেকেন্ড হচ্ছে ব্যারাকপুর, থার্ড হচ্ছে মিরাট, ফোর্থ হচ্ছে দিল্লি। দিল্লিতে কি হয়েছিল? দিল্লিতে কোনো ব্রিটিশ বা ইউরোপিয়ান রেজিমেন্ট ছিল না, না থাকার সমস্যা আছে। বিদ্রোহ করলে কারা করবে? ভারতীয়রা করে ফেলছে। তো এখানে যে রেজিমেন্টটা ছিল, নেটিভ রেজিমেন্ট, সেই নেটিভ রেজিমেন্টের যিনি প্রধান ছিলেন, কমান্ডিং অফিসার, তার নাম হচ্ছে জর্জ উইলোবি। নামটা খুব জনপ্রিয়। হ্যাঁ, তো সেনারা মিরাট থেকে দিল্লিতে গিয়ে জর্জ উইলোবিকে পরাস্ত করে এবং ওখানে একজন পলিটিক্যাল এজেন্ট ছিলেন সাইমন ফ্রেজার বলে, তাকে হত্যা করে। এবং যেটা হয়, দিল্লিতে একটা গ্রেট ম্যাগাজিন ছিল। ম্যাগাজিনটা কি? বেসিক্যালি যেখানে গোলা বারুদ ছিল প্রচুর। তো সেনারা যদি ওই গ্রেট ম্যাগাজিনের দখল নিত, মানে ভারতীয় সেনারা, তাহলে কিন্তু বিদ্রোহের অন্য ধারা বইতো। তো সেই জন্য উইলোবি এবং তার যারা অধস্তন অফিসার ছিল, যারা হচ্ছে সবাই ব্রিটিশ। কারা ছিল এরা? ছিলেন ফরেস্ট, রায়নর, স্ক্যালি, বাকলে, অর্থাৎ এই পাঁচজন, সঙ্গে আরো 2-3 জন ছিল, টোটাল 8 জন। এই 8 জন মিলে যে কাণ্ডটা করেছিল সেটাই মহাবিদ্রোহের মেন ইংরেজদের ফেভারে গেছিল। তারা কি করেছিল? ওই ম্যাগাজিনের 2 সাইডে কিছু ব্যবস্থা করে ম্যাগাজিনটাকে উড়িয়ে দিয়েছে, মানে ব্লাস্ট করিয়ে দিয়েছিল পুরো ওই হাউসটাকে। ফলে ভারতীয় সেনাদের কাছে ওই ম্যাগাজিন আসেনি, মানে ওই গোলা বারুদ। পরবর্তীকালে উইলবি ওখান থেকে পালিয়ে যায়, গ্রামের লোকজন তাকে নাকি মেরে ফেলে, ওটা অন ক্যান। তো গ্রামের লোকজন ওদেরকে মেরে দেয়। তো দিল্লিতে গিয়ে যেটা হয়, আহ বাহাদুর শাহ, জিনাত মহল এরা কি করলো? ঘোষণা করলো যে মির্জা মুঘল হবে সেনাবাহিনীর প্রধান, মানে বিদ্রোহী সেনাবাহিনীর প্রধান। তো তখন সেনারা বলে, এ কি করে, এই জীবনে যুদ্ধ করেনি, কিছু করেনি, একে মানবো না। ফলে এই যার কথা এতক্ষণ আমি বলার চেষ্টা করছিলাম, জেনারেল ফখত খান, তিনি কি করেন? আহ তিনি মোটামুটি দায়িত্ব নেন, তার নেতৃত্বে একটা কাউন্সিল তৈরি হয়, সেই কাউন্সিলই সবকিছু চালাতো। মিরাট না, ভুল বললাম, তিনি হচ্ছে বেরেলি যে জায়গা ছিল সেখানকার তিনি সুবাদার ছিলেন। পরে ওখান থেকে তিনি দিল্লিতে আসছেন। মিরাট নয়, সরি, বেরেলি। ওকে, তাহলে আমাদের ভগৎ খানের নাম মনে রাখতে হবে। একটা প্রতিনিধি সভা হয়েছিল 10 জনের, যার 6 জন সেনাবাহিনীর, বাদ বাকি অন্যরা। তো তারাই ঠিক। ওকে, তো তারপরের ঘটনাটা আমাদের কোথায়? দিল্লির পরে আমরা কোথায় যাব? আমরা একটু কানপুরে যাই। দিল্লির পরে কোথায়? কানপুর। আচ্ছা, কানপুরে অনেক বাহিনী, মানে এই ছিল, রেজিমেন্ট ছিল। যেমন নাম দেখবে, ক্যাভালরি ছিল, ইনফ্যান্ট্রি ছিল, ইত্যাদি নাম্বার থাকবে, যেগুলো তোমাদের পরীক্ষা লাগবে। তো যাই হোক, 2 জুন রাত্রেবেলা একজন মদ খেয়েছে খুব বেশি করে, হয় না? মদ মানুষের হুশ। তো নাম হচ্ছে লেফটেন্যান্ট কক্স। সে মদ খেয়েছে, খেয়ে গুলি চালিয়ে দিয়েছে। তার দিকে? তার ভারতীয় দেহরক্ষীকে। কোনো কারণ নেই, হয় না, চল একটাকে মারবো, তাকে মারতে হবে বল। তো তার ফলে তারা সবাই বিদ্রোহ করে। যেটা হয় যে সবাই ভেবেছিল যে কক্সের কোর্ট মার্শাল হবে, কিন্তু তাকে বেকসুর খালাস করে দেওয়া। ফলত ভারতীয়রা এখানে বিদ্রোহ করে, ওই এখানকার বেঙ্গল
ক্যাভালরি ছিল যেটা তারা, এবং তার সঙ্গে অন্য রেজিমেন্ট সবাই বিদ্রোহ হয়। ওকে, তো বিদ্রোহীরা নানা সাহেবকে বললাম তো আগে, যে বলে স্যার আপনাকে নেতৃত্ব দিতে হবে, আপনি দিন। সঙ্গে নানা সাহেব তো যোদ্ধা নন, যোদ্ধাকে তাতিয়া টপি আর রাও সাহেব বলেছিলাম, তো রাও সাহেব এরা। ওকে, কানপুরে, এই যে কানপুরের কথা বলছি, এখানকার যিনি কমান্ডিং অফিসার ছিল একজন, তার নাম হচ্ছে স্যার কিউ হুইলার, খুব বিখ্যাত লোক। হ্যাঁ, কিউ হুইলার। তিনি বললেন যে স্যার আমরা তো পরাস্ত হয়ে গেছি, আমি সেফ প্যাসেজের জন্য প্রার্থনা করছি। সেফ প্যাসেজ বোঝো তো, মানে আমরা তো যুদ্ধ করছি না, সারেন্ডার করেছি। পীযূষ, সেফ প্যাসেজ মানে কি? সেফ প্যাসেজ মানে আমাদের যারা মহিলা আছে, বাচ্চা আছে, বা যারা সারেন্ডার করছে তাদেরকে চলে যেতে দিন, আমরা যুদ্ধ করব না। বিশেষত বাচ্চা মহিলাদের বা যারা এমনি ফ্যামিলির লোকজন চেনেন। তো যেটা হলো সেটা হচ্ছে কিউ হুইলার এটা বললেন এবং নানা সাহেব মেনে নিলেন। তো ওইখানে যে গঙ্গা আছে, গঙ্গাটা পার হতে গিয়ে ওখানে সতী চৌরা ঘাট আছে, সতী চৌরা ঘাটে যাতা হলো। কি হলো, একটু ওদেরকে লিখে দে, 2:20 ক্লাস শুরু হবে। ঠিক আছে, তো কি করলেন, একদম মাঝ নদীতে যখন গেল, সেই সময় তাতিয়া টুপি ফায়ার করলেন, ফলে প্রচুর বাচ্চা মহিলা এরা মারা গেল। এটাকে সতী চৌরা কাণ্ড, সতী চৌরা ম্যাসাকারও বলা হয় ইতিহাসে। যেটা করলেন সেটা হচ্ছে পুরো যুদ্ধনীতির বিপক্ষে, ঠিক হয়নি, এটা অন্যায়, ভারতীয়দের দ্বারা এই অন্যায় করা হয়েছিল। তাতিয়া টুপি করেছিলেন এবং নানা সাহেব নিশ্চুপ ছিলেন। পাশে একটা ব্রোথেল ছিল, যেটাকে বিবি ঘর বলা হয়। ব্রোথেল বোঝো তো সবাই? ওকে, তো সেই বিবি ঘরে বাদ বাকি যে বাচ্চা মহিলারা ছিল তাদেরকে নিয়ে যাওয়া হয়। কি করা হয়, ওদেরকে ওই যে হোস্টেস করে রাখা হয়। ওকে, যারা আসছে 20-তে শুরু হবে, নোটপত্র দিয়ে দিতে পারবে। ওকে, ওখান থেকে পাওয়া, ও চলো, বাইরে আছে। তো যেটা হলো সেটা হচ্ছে বিবি ঘরে আটকে দিল, হোস্টেস করে রাখলো। এই মোটামুটি সিনারি এই পর্যন্ত আছে। আমি বলছি না, দমনটা পরে বলছি। হ্যাঁ, তাহলে কানপুরে বিদ্রোহ হলো। কানপুরে বেসিক্যালি তাতিয়া টুপি করছিলেন। কানপুর আর বিঠোরে নানা সাহেব ধরতে পারো, বা উভয়টা নানা সাহেব বলতে পারো, যা ইচ্ছে, কাছাকাছি। নেক্সট হচ্ছে অযোধ্যা, বেরেলি, ফৈজাবাদ। দেখ, আওয়াধ, বেরেলি, ফৈজাবাদ, আমি শুধু আওয়াধ বলবো। দেখো, এই পুরো ব্যাপারটা অযোধ্যার মধ্যে পড়ে। তো অযোধ্যাতে যে ঘটনা ঘটলো, যে এখানকার যিনি ব্রিটিশ কমিশনার ছিলেন, তার নাম হচ্ছে স্যার হেনরি লরেন্স, যার সাথে বসে কে মদ খেয়েছিল যেন, ঢালস। তো এই ভদ্রলোক দেখলেন যে এখানে গন্ডগোল হচ্ছে, আর এখানে বিদ্রোহ করছিল যারা, বরকত আহমেদ বলে একজন, সঙ্গে তো আমাদের আহমেদুল্লাহ খান ছিল, ইত্যাদি। এদের কাছে, এই যে বরকত আহমেদ বা আহমদুল্লাহ খান বলছি, এদের কাছে হেনরি লরেন্স পরাস্ত হলেন একটা যুদ্ধে। যুদ্ধের নাম হচ্ছে চিহ্নিতের যুদ্ধ, পরীক্ষায় আসবে না কোনোদিন। চিহ্নিতের যুদ্ধ, সেই যুদ্ধে পরাস্ত হয়ে হেনরি লরেন্স যেটা করলেন, তার যে হাউস, ব্রিটিশ প্রেসিডেন্টের যে জায়গাটা, সেই যে এখনো আছে ওই বাড়িটা, হ্যাঁ, ওটার মধ্যে ঢুকে গেলেন। এবার যেটা হলো সেটা হলো ঘিরে ফেললো বিদ্রোহীরা।
1 জুলাই লরেন্স বিল্ডিং এর ওপরে ছিলেন, ওপর থেকে বিদ্রোহ মানে নির্দেশ দিচ্ছিলেন কিভাবে এ করতে হবে। তার গায়ে একটা গুলি লাগলো, তিনি নিচে পড়ে গেলেন। তার কয়েকদিন পরেই তিনি মারা গেলেন। তাহলে ফার্স্ট একজন বড় অফিসার মারা গেলেন, যার নাম কি? হেনরি লরেন্স। কানপুর এবং এই এই জায়গাতে অনেকে সরি দিল্লি এবং এই যে লখনৌতে অনেকে মারা যাবেন, যেটা তোমাদের পরীক্ষায় আসে। তারপরে দায়িত্ব যিনি নিলেন এখানে লখনৌতে, তার নাম হচ্ছে কর্নেল জন ইংলিশ। ওনাকে ইংলিশ আমাদের ফিনিশ করে দিয়েছি না বিশ্বকাপে, মনে থাকে না? তো এই ক্ষেত্রেও অবরোধ চলতে থাকে প্রায় 90 দিন। কর্নেল ইংলিশ কিন্তু সেই অবরোধ আটকে রেখেছিল। ওকে, তো মৌলভী আহমেদুল্লাহ কিছুদিন পর বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়, কারণ ওখানে বেরজিস কাদির অমুক তমুক নিয়ে রাজনীতি হচ্ছে, ও তো ওই রাজনীতি চায় না। তো উনি ওখান থেকে চলে যান। কিছু লোকজন আছে ঘামান্ডি সিং টিং, এদের সঙ্গে ফৈজাবাদেই তিনি মেন বিদ্রোহ করেন। ওকে, হ্যাঁ বলো কি? ঘামান্ডি সিং, ঘামান্ডি সিং। হ্যাঁ, চলো এরপর হচ্ছে আমাদের ঝাঁসি ইন্দোর। কোথায়? ঝাঁসি অ্যান্ড ইন্দোর। ঝাঁসিতে কি হয়েছিল? ওই যে বললাম, ও অংশ নিতে চায়নি, ব্যবস্থা করে দিয়েছে। এখানে যাদের নাম পাবে, গুলাম গাউস খান, যে অভিনয়টা সম্ভবত ড্যানি করেছিল সিনেমাতে, ড্যানি অভিনয় করেছেন। গুলাম গাউস খান, দোস্ত খান, খুদাবক্স নাকি খুদাবক্সের অভিনয়টা ছিল মনে নেই, গাউস খান। লালা ভানু, ভানু বক্সি, মতিবাই, সুন্দর মুন্দর, কাশিবাই, দেওয়ান রঘুনাথ সিং, দেওয়ান জওহর সিং, এরা সবাই ছিল। তো এখানে একজনের নাম তোমরা দেখো, সেটা হচ্ছে কাশিবাই। কাশিবাই তো যিনি লক্ষ্মীবাইয়ের ছদ্মবেশ নিয়েছিলেন, নিয়ে তারপর নিজেকে উড়িয়ে দিয়েছিলেন, মানে ওই আর কি যুদ্ধ করেছিলেন, লক্ষ্মীবাই আর জন্য পালিয়ে যেতে পারে। আর সম্ভবত মতিবাই বোধহয় ওই পরে ওই দামোদর রাওয়ের দেখভাল করেন, এরা ছিল। আর ইন্দোরে একজন ছিল যার নাম হচ্ছে হেনরি ডুরান্ট, মানে অফিসার যে, তিনি এখান থেকে পালিয়ে যান ইন্দোরের বিদ্রোহ। প্রসঙ্গত ইন্দোরে যখন বিদ্রোহ হয় তখন থামাতে যিনি সাহায্য করেছিলেন তার নাম ছিল স্যার দিনকার রাও, যিনি পরবর্তীকালে 3 জনের একজন হয়েছিলেন। যেমন 1861 আইনে কি হয়েছিল, ভারতীয়দেরকে লেজিসলেটিভ কাউন্সিলে সদস্য করা। চলো এরপর হচ্ছে বিহার। বিহার বলতে আমাদের এই যে জগদীশপুর। দেখো, বিহারে যখন বিদ্রোহ হলো, লোকজন বিদ্রোহ করলো, এই অঞ্চলের যেটা হয়, একজন ইঞ্জিনিয়ার ছিল, তার নাম হচ্ছে বয়েল সাহেব। তো কনওয়ার সিং এর ভাই অমর সিং আর তার সেনাপতি ছিল কৃষ্ণ সিং, এরা সবাই মিলে বিদ্রোহ করে, মানে নেতৃত্ব দেন। লোকজন পুরো অঞ্চল বয়েল সাহেবের বাড়িতে আশ্রয় নেয়, এবং এখানে হেনরি ওয়েক বোঝো? ওয়েক আপ, হেনরি বলছি, ওল্ড ওয়েক নাম লাগবে না, কারণ বয়েল সাহেব মনে রাখলে গেল। ওদের ওনার নেতৃত্বে অবরোধ গড়ে তোলে, মানে ওরা অবরোধ করেছে তার প্রতিরোধ গড়ে তোলে, অবরোধ বলাটা ভুল হয়, প্রতিরোধ গড়ে তোলে। ঠিক আছে, তো এমন একটা অবস্থা, বিভিন্ন জায়গায় বিদ্রোহ হচ্ছে। আর এছাড়া বিভিন্ন জায়গা আছে, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে কিছু লোকের নাম পেয়ে যাবে, ঠাকুর বিশ্বনাথ অমুক তমুকের নেতৃত্বে বিভিন্ন জায়গায় বিদ্রোহ হতে থাকে। আমি আর বেশি এগুলো বলছি না, দেখে নিন। কথা হচ্ছে বিদ্রোহ দমন। এতক্ষণ কি বললাম? বিদ্রোহ শুরু, বিদ্রোহ দমন কি করে হবে? তাহলে এক এক করে বিদ্রোহ দমন হতে হবে।
প্রথম কথা লর্ড ক্যানিং এলেন, তার সময় বিদ্রোহ শুরু হলো, তিনি দমন করবেন, সেজন্য তিনি এমন ভাবে দমন করেছিলেন, বলা হয় ক্লিমেন্সি ক্যানিং ইতিহাসে তাকে, বিভিন্ন কারণে। ফার্স্ট দমন যদি দেখতে হয় তাহলে আমাদেরকে দিল্লিতে আসতে হবে। ওকে, দিল্লিতে মোটামুটি ব্রিটিশরা পালিয়ে গেছিল, পালিয়ে গিয়ে হরিয়ানার বিভিন্ন জায়গাটায় গেছিল। দেখো এখানে একটা লোকের নাম কোথায়, আরে হ্যাঁ, আমি অনেকের নাম এড়িয়ে গেলাম, তোমরা একটু দেখে নিও। চৌধুরী কদম সিং এরা বিদ্রোহ করেছিল, গুর্জররা আর কি। রাওতুলা রাম এরা বিদ্রোহ করেছিল, ইত্যাদি ইত্যাদি অনেক নাম আছে। ওই ওই রিজিয়নটা পাঞ্জাব থেকে রাজস্থানের মাঝখানে যে রিজিয়ন, সেই জায়গা। তো ফার্স্ট হচ্ছে কার্নাল। কার্নালে আমাদের কমান্ডার ইন চিফ, কথাটা মাথায় ঢুকছে? কমান্ডার ইন চিফ মানে বেঙ্গল আর্মির যে কমান্ডার ইন চিফ, তার নাম ছিল আনসেন বা আনসান, যা বলতে পারো, আনসান। হ্যাঁ, এই আনসান কার্নালে এসে মারা যায়। মানে তিনি রওনা দিয়েছিলেন, কার্নালে এসে, সেই সময় কলেরা টলেরা হতো না, মারা গেছে। তো এরকম একটা সিচুয়েশন, ব্রিটিশদের অবস্থা খুব খারাপ, দিল্লিতে কোনো বাহিনী নেই, দিল্লি উদ্ধার করতে যে লোক এসেছিলেন সে আনসান মারা গেলেন। তাহলে কার্নালে মারা যাচ্ছেন আনসান। আনসানের পরে এক ভদ্রলোক দায়িত্ব নেন অস্থায়ীভাবে, স্থায়ী নন, হ্যাঁ। তার নাম হচ্ছে হেনরি বার্নার্ড। হেনরি বার্নার্ড। তো তিনি মোটামুটি পুনরুদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু এই দিল্লি পুনরুদ্ধারের সবচেয়ে চর্চিত নাম, যে মানে সবচেয়ে যার নাম বেশি পাবে, তার নাম হচ্ছে, মানে তারা হচ্ছে তিনজন। দিল্লি পুনরুদ্ধারের তিনজনের নাম সবচেয়ে বেশি পাবে। কারা পুনরুদ্ধার করছে? ব্রিটিশরা। দিল্লিতে তিনটে নাম বেশি পাবে। একজনের নাম হচ্ছে জন লরেন্স। জন লরেন্স কে পরবর্তীকালে আমাদের ভাইসরয়। আরেকজনের নাম হচ্ছে জন নিকলসন। আরেকজনের নাম হচ্ছে আর্চডালে উইলসন। আর্চডালে উইলসন। আর্চডালে উইলসন আজও পরীক্ষায় আসেনি, প্রথম দুটো এসছে। ঠিক আছে, তো তিনজন কারা? বেসিক্যালি দিল্লিতে যে নেতৃত্ব দিচ্ছিলেন, মানে কমান্ডার ইন চিফ নয়, দিল্লির স্থানীয় যে নেতৃত্ব দিচ্ছিলেন ওখানকার, তিনি হচ্ছেন আর্চডালে উইলসন। জন লরেন্স আর কেউ নয়, সেই সময়কার পাঞ্জাবের চিফ কমিশনার ছিলেন। পাঞ্জাবের যেসব ছোট মোটো বিদ্রোহ হয়েছিলেন সেগুলোকে তিনি মোটামুটি দমন টমন করে প্রচুর সেনাবাহিনী পাঞ্জাব থেকে দিল্লিতে পাঠিয়েছেন। ওকে, এটাই হচ্ছে জন লরেন্সের ভূমিকা। সেজন্য জন লরেন্সকে বলা হয় স্যাভিয়ার অফ পাঞ্জাব, স্যাভিয়ার অফ ইন্ডিয়া। বাট আমাদের পার্সপেক্টিভে নয়, ব্রিটিশদের পার্সপেক্টিভ। ওকে, তো নেক্সট লোকটার নাম হচ্ছে এই যে জন নিকলসন। ইংরেজরা প্রাথমিকভাবে ওখানে একটা হিন্দু রাওয়ের বাড়ি বলে একটা বাড়ি ছিল, মানে হিন্দু রাও একজনের নাম, তার বড় দুর্গমত ছিল, সেটার দখল নেয়, সেখান থেকেই তারা উদ্ধারের কাজ শুরু করে। তো লরেন্স বলা হয়ে গেল, আর্চডালে উইলসন বললাম। তো আর্চডালে উইলসন বলার আগে মানে সঙ্গে একটা জিনিস বলি, একজন খুব ইয়াং ব্রিগেডিয়ার ছিল, সেনাবাহিনীর বিভিন্ন পদ হয় ব্রিগেডিয়ার, তার নাম হচ্ছে নেভিল চেম্বারলিন। চেম্বারলিন মানে আমাদের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন উনি নন, নেভিল চেম্বারলিন একদম ইয়াং ছেলে। সে খুব এ ছিল, কি বলে, অ্যাডামেন্ট ছিল, আমি এটা করবোই, কিন্তু নিজে আহত মারা যায়।
ওকে, তাহলে দিল্লিতে কে মরলো? নেভিল চেম্বারলিন। ফার্স্ট দিল্লিতে যদি কেউ মরে থাকে, নেভিল চেম্বারলিন মারা গেলেন। আনসান কোথায় মরেছে? কার্নালে। তো এই যে জন লরেন্স, এই ভদ্রলোক, এই জন নিকলসন, এই ভদ্রলোক কি হচ্ছে, এনার মেন যে জায়গাটা ছিল সেটা হচ্ছে পেশোয়ার অঞ্চলে, মানে উনি পেশোয়ারে ছিলেন দায়িত্বে। ওনার একটা ফ্লাইং কমন ছিল, কলম আর কি। কলম মানে ওই ব্যাটালিয়নের মধ্যে, সেনাবাহিনীর মধ্যে সব বিভিন্ন আছে একটা। তো ফ্লাইং কলম কেন? এরা খুব তাড়াতাড়ি মুভ করতে পারে। ওকে, তিনি এই খবর পেয়ে স্থানীয় নৌসেরা টৌসেরা অঞ্চলে বিদ্রোহ দমন করে তার ফ্লাইং কলম নিয়ে ছুটে এসেছেন দিল্লি উদ্ধার করতে। কোথা থেকে? পেশোয়ার থেকে। তো তিনি, তার কাছে সেনা ছিল 4200। ওকে, মানে ভালো রকম সেনা ছিল। এবং তিনি নাজাবগড়ের যুদ্ধে, নাজাবগড়ের সেবকের সম্মত বাড়ি না, নাজাবগড়ের যুবরাজ নাকি এটা বলা হয় না? তো নাজাবগড়ের যুদ্ধে বিদ্রোহীদের পরাস্ত করেন, ফার্স্ট সাকসেস। দেখো, এরকম একটা সিচুয়েশন, কি বললাম যুদ্ধের নাম? নাজাবগড়ের যুদ্ধ। তো বিশাল বিশাল সেনাবাহিনী আসছে। আমাদের ক্যানিং বললেন যে সেই সময় একটা চায়নাতে ইনভেশন, মানে ওই তিব্বত চায়নার দিকে যেত সেনাবাহিনী, সেগুলোকে সব এদিকে নিয়ে আসেন। হ্যাঁ, ঠিক তাই। আমারও হচ্ছে তো, তুই তো বসেই আছিস, আমি শেষ করে নি, আমি কেন বলছি। ওকে, কি হয় এইখানে, এই যে লাল কেল্লা দেখছো না, লাল কেল্লা, লাল কেল্লাতে এরকম গেট ছিল, এখানে একটা গেট, এখানে একটা গেট, এরকম 11-12টা গেট ছিল। এই গেটগুলোর বিভিন্ন নাম ছিল, কাশ্মীরি গেট বিখ্যাত। তো নিকলসন আর্চডালে উইলসনকে বলছে ভেতরে ঢুকতে চাই, উইলসন রাজি হচ্ছেন না, এরকম একটা সিচুয়েশন। তো আলটিমেটলি জোর টোর করে ব্যবস্থা হলো, সেনাবাহিনী বিভিন্ন ভাগে ভাগ হলো। এবং সে সময় একজন ছিলেন যার নাম হচ্ছে ওই আমাদের বাইড স্মিথ বলে, যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, বোম এখানে মারলেন, ভেঙে গেল, কিন্তু ঢুকলেন। কিন্তু সমস্যাটা যেটা হলো সেটা হচ্ছে নিকলসন নিজে উড়ে গেলেন, উড়ে পড়ে থাকলেন। ঠিক আছে, তো সেনাবাহিনী যুদ্ধ করছে নিকলসন হসপিটালে। তো নিকলসন হসপিটালে তখন আর্চডালে উইলসন ভয়ে ভয়ে বলছে, না আমি আর যুদ্ধ করবো না, আগে ব্যাকআপ আসুক। কথা হচ্ছে সেই সময় নিকলসন নাকি হসপিটাল থেকে বার হয়ে গেছিল, বন্দুক নিয়ে গিয়ে আর্চডালে উইলসনের, তোকে মেরেই দেবো। তো এই হচ্ছে সিচুয়েশন, ফলে আর্চডালে উইলসন এ করেছিল। এবং যেদিন বিদ্রোহ শেষ হয় সেদিন মোটামুটি নিকলসন মারা যান। দিল্লিতে বিদ্রোহ দমন হয় এবং নিকলসন মারা যান। দিল্লিতে আরেকটা ঘটনা ঘটেছিল, দিল্লিতে একজন অফিসার ছিলেন যার নাম উইলিয়াম হডসন। উইলিয়াম হডসন কি করেছিলেন, এই যে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর, তার লোকজন, তার পুত্ররা পৌত্ররা সবাই হুমায়ুনের টম্বের মধ্যে আশ্রয় নিয়েছিল। হডসন বলেছিলেন আপনারা বার হয়ে আসুন, সেফ প্যাসেজ দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যাটা হচ্ছে বার হওয়ার পরে গুলি চালিয়েছিল, ফলে কয়েকজন মারা গেছিল, মানে ওই পুত্র, মানে মির্জা মুঘল ওরা মারা গেছিল। ওই জন্য ওখানে আছে খুনি দরওয়াজা। ওকে, আর বাদবাকিদের গ্রেপ্তার করা হয়, মানে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। তো এই মোটামুটি ঘটনা দিল্লিতে 21শে সেপ্টেম্বর পুরো দমন হয়ে যায়, 23শে সেপ্টেম্বর নিকলসন মারা যায়। আচ্ছা, নেক্সট হচ্ছে কানপুর। কানপুরে কে কে ছিল? কানপুরে দেখো, কানপুরের মেন দায়িত্ব, মানে এমনি কে ছিলেন, আউটরাম ছিলেন, আউটরাম চলে এসেছিলেন আবার। আর মেন দায়িত্ব, মানে আরেকজন দায়িত্ব যিনি পেয়েছিলেন তার নাম হ্যাভলক, হেনরি হ্যাভলক।
হেনরি হ্যাভলকের আন্ডারে আরেকজন অফিসার কাজ করতেন, মানে অনেক জুনিয়র, তার নাম হচ্ছে জেমস নিল। তোমরা আন্দামানে গেলে হ্যাভলক দ্বীপ পাবে, নীল দ্বীপ পাবে, নীল আইল্যান্ড যেটাকে বলা হয়, ঠিক আছে, এর নামে। তো ঠিক করা হয় হ্যাভলক যাবে বিঠোরের দিকে, জেমস নিল যাবে কোন দিকে, কানপুরের দিকে। তো হ্যাভলক বিঠোরে গিয়ে আমাদের নানা সাহেবের পিছু ধাওয়া করবে, নানা সাহেব পালিয়ে যাবে, জানো তো। আর জেমস নিল যেটা করেছিল, যে কাণ্ড তাতিয়া টুপি করেছিল, সেই কাণ্ড করলেন ওখানে গিয়ে ম্যাসাকার, মানে সিভিলিয়ানদের মারলেন ইত্যাদি ইত্যাদি। এর কারণটা হচ্ছে তাতিয়া টুপি আরো একটা অন্যায় করে দিল, হোস্টেসদেরকে মেরে দিয়েছিল। বিবিগড়ের যারা এ ছিল তারা বললো এটা অন্যায় হচ্ছে, তা সত্ত্বেও মেরে দিয়েছিল। ফলে নেল অত্যন্ত ক্ষেপে গেছিল, ওই জায়গায় সাধারণ লোককে মারে ইত্যাদি ইত্যাদি। এইভাবে দমন হয় কানপুর এবং বিঠোর। নেক্সট হচ্ছে আহ তাতিয়া টুপি এখান থেকে পালিয়ে যায়, পালিয়ে গিয়ে লক্ষ্মীবাইয়ের সাথে কল্পিতে দেখা করে। ওরা গোয়ালিয়র ফোর্ট দখল করেছিল, সিন্ধিয়াদের যে গোয়ালিয়র ফোর্ট দখল করেছিল। তো যাই হোক, আলটিমেটলি ঝাঁসি রানীও পরাস্ত হন। তাতিয়া টুপি তো পালিয়ে পালিয়ে বেড়াতে বেড়াতে আলটিমেটলি তার ওই একজন কি বলবো, বলা হয় যে বিশ্বাসঘাতকতা করেছিল তার বন্ধু, সেখানে তিনি মারা যান। ওকে, দেখো আনসানের পরে ওই বেয়ার্ড ছিলেন, তারপরে আমাদের কি যেন, সরি বার্নার্ড ছিলেন, তারপরে প্যাট্রিক গ্র্যান্ট বলে একজন দায়িত্ব নেন, কমান্ডার ইন চিফ। কিন্তু ততদিনে একজন পাড়ি দিয়ে দিয়েছে বিদেশ থেকে, মানে ইংল্যান্ড থেকে। লোকটার নাম হচ্ছে কি, হিরো অফ মহাবিদ্রোহ কাকে বলা হয়? স্যার কলিন ক্যাম্বেল, মনে থাকে যেন, হ্যাঁ। কলিন ক্যাম্বেল পাড়ি দিয়েছেন, ওদিক থেকে আসছেন। কানপুরের পরে লখনৌ। লখনৌতে কি হলো? লখনৌতে তো ইংলিশ মোটামুটি ওখানে রয়েছেন। তো লখনৌতে যারা দায়িত্ব নিয়েছে প্রাথমিকভাবে, আউটরাম কানপুরে ছিল না, লখনৌতে ছিল। আউটরাম ছিল, যোগ দিলেন হ্যাভলক, যোগ দিলেন নেল, যোগ দিলেন কলিন ক্যাম্বেল। তো যেটা হয়, এখানে হ্যাভলকের মৃত্যু হয় প্রথমে, তারপর জেমস নিলের মৃত্যু হয়। তাহলে কজন মারা গেল কানপুরে? 3 জন, হেনরি লরেন্স, হ্যাভলক, নেল, 3 জন মারা গেল। হ্যাঁ। তো এই মোটামুটি আমাদের ব্যাপার। হযরত মহল পালিয়ে যায় নেপালে। আরাতে কি হয়, যেটা আরা বলছি আমি, আস্তে তাড়াতাড়ি বলে দিচ্ছি। আরাতে এক ভদ্রলোক যার নাম ভিনসেন্ট আয়ার, আরো অনেকে ছিল, যেমন চার্লস ডানবার বলে একজন গেছিলেন, তিনি মারা গেছিলেন। কিন্তু ভিনসেন্ট আয়ার, যাকে বলা হয়েছিল তুমি এর দিকে যাও, ওই জায়গাটার নাম বলো, বক্সারের দিকে যাও, বক্সারের দিকে না গিয়ে চলে গেছিল আরাতে। মাঝ নদীতে খবর শুনেছে এরকম হয়েছে, ও হেভি কারেজিয়াস লোক, চলে গেছে, গিয়ে আরা পুনরুদ্ধার করলেন। যিনি করলেন তার নাম ভিনসেন্ট আয়ার, নামটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর গোয়ালিয়রে কি তোমরা সবাই জানো, গোয়ালিয়রে হিউজ রোজ গেলেন, তিনি জায়গাটা দখল করলেন। আমি একটা ভুল তথ্য দিয়েছিলাম, ওই ভদ্রলোকের নাম, ভদ্রমহিলার নাম হচ্ছে ঝালকারি বাই, হ্যাঁ, যিনি লক্ষ্মীবাইয়ের ছদ্মবেশ নিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, এনাকে বলেছিলেন একমাত্র পুরুষ বা কারেজিয়াস লেডি, যাই হোক। এছাড়া বিভিন্ন জায়গায় হয়েছিল, যেমন বেনারসে জেমস নেল দমন করে গেছিল, এলাহাবাদও উনি করেছিলেন। আর মৌলভী আহমেদুল্লাহকে পুয়ানের যে রাজা বিশ্বাসঘাতকতা করেছিলেন, তিনি মারা যান। এইগুলো মোটামুটি না। বিদ্রোহ ভুল কারণ কি, মানে কেন হেরে গেছিলেন, এদের মধ্যে কোনো সংযোগ ছিল না, হিন্দু মুসলিম দ্বন্দ্ব ছিল, সামন্ত প্রভুদের স্বার্থ ছিল, ইত্যাদি ইত্যাদি, যেগুলো তোমাদের এমসিকিউ কোনো কাজে নেই। নেক্সট যেটা বলার, যে এর ফলে কি হয়েছিল, ফল তোমরা সবাই জানো, মহাবিদ্রোহের ফল।
মহাবিদ্রোহের ফল তোমাদেরকে আমি আলাদা করে ওই এতে পড়িয়েছি যে 1858 আইন আসবে ইত্যাদি, সত্য বিলোপ নীতিকে বাতিল করা হবে, কিছু রাজ্য ফেরত দেওয়া হবে। আচ্ছা, এই বিদ্রোহের যেটা তোমাদের পড়বে সেটা হচ্ছে এই বিদ্রোহের নেচার। কেউ বলবে এটাকে মহাবিদ্রোহ, কেউ বলবে এটাকে সিপাহী বিদ্রোহ, ইত্যাদি ইত্যাদি, যেগুলো তোমাদের নোটে লেখা আছে। যেমন দামোদর বীর সাভারকর বলবে ফার্স্ট স্বাধীনতার যুদ্ধ, রমেশচন্দ্র মজুমদার বলবে এটা কিছু না, কোনো স্বাধীনতার যুদ্ধ না, কোনো ফার্স্ট নয়, কিচ্ছু না, জাতীয়তার ব্যাপার ছিল না। আচ্ছা, এই মোটামুটি পড়ার, এগুলো আমার আলাদা করে কিছু বলার নেই, তোমরা তোমাদের যে কোনো নোটে পেয়ে যাবে, সেগুলো একটু দেখে নিও। আর এখানে প্রচুর রেফারেন্স আছে, এই রেফারেন্স বইগুলো একটু পড়ে নিও। যেমন বইগুলোর নাম পড়তে পারে। ঠিক আছে, শেষ, চলো আজকে শেষ।